ম্যাথমেটিক্যাল ওয়ার্ক করি না, যা বললো রুব্রিক নিয়ে নিলাম, পেয়ে গেলাম, মেডিসিন দিয়ে দিলাম, না আমরা এই কাজটুকু করি না। আমরা অ্যানালাইসিস যেতে গেলে ওই 5 মিনিট, ওই 7 মিনিট, ওই 10 মিনিটের মধ্যে আমাদেরকে কত কি করতে হয় আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, একদম স্টেপ বাই স্টেপ, যে কিভাবে কেস টেকিং হলো, কেস টেকিং এর করার পর কি কি রুব্রিক নেওয়া হলো, সেই রুব্রিকের মধ্যে ডিডি কি করে হলো, যখন 3টে বা 4টে রুব্রিক নেওয়ার পর অনেক কটা মেডিসিনের ডিডি চলে আসে, ডিডি কিভাবে করলাম, ডিডি করার পর সেই রুব্রিকের অ্যানালাইসিস করব, তার এক্সপ্লেনেশন ব্যাখ্যা দেব এবং ফলো আপ তো দেবই দেব, যে ফলো আপটা কি হয়েছিল। চলুন আমরা ভিডিওটা আগে দেখে নিই, আমরা শেয়ার করতে চলেছি, আমি আমার কেসটা শেয়ার করছি আপনাদের সাথে। এটা হচ্ছে, তার আগে বলে নিই, এটা হচ্ছে একটা ইনফার্টিলিটি উমেনের কেস। প্রায় 10 বছর, রুগী নিজেই বলবে, আমার কোনো কথা নয়, রুগী নিজেই বলবে 10 বছর ধরে আমি কনসিভ করতে পারছি না, আমার কোনো বেবি আসছে না, আমি অনেক চিকিৎসা করিয়েছি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, যাই হোক অনেক রকম চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনোভাবেই আমার কোনো রকম মানে রেজাল্ট পাইনি। তো সেই মতো অবস্থায় তিনি আমার ট্রিটমেন্ট নিতে আসেন এবং সেখান থেকে সিঙ্গেল ডোজ দেওয়া হয়েছিল, রোগী নিজে বলবে। এইসব কেসে কি হয়, আমাদের সমস্যা, একবার প্রেগনেন্সি চলে আসলে দ্বিতীয়বার বা তৃতীয়বার আর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে না, বা ফোন করে বলেও দেয় না যে আই এম প্রেগনেন্ট। তো এরকম কেস অনেক সারে আমাদের, কিন্তু টেস্টামনিটা আমরা পাই না। তো আমার ভাগ্য ভালো ছিল, আমার সাথে সাথে আপনাদেরও আমি দেখাতে পারবো যে হ্যাঁ আমি টেস্টামনিটা পেয়েছি, পেশেন্টের হাজবেন্ড এসেছিল, বলে গেছে, ভিডিও রেকর্ডিং আছে, এবং যে পেশেন্ট প্রেগনেন্ট, এবং সেটা নিয়ে এখন আমার আন্ডারে ট্রিটমেন্টে আছে। তো সেই কেসটা আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো, তো ধৈর্য ধরুন। আর কেসটা আগে ভালো করে শুনুন, ভালো করে মন দিয়ে শুনুন, কেসের মধ্যে নিমজ্জিত হয়ে থাকবেন, অন্যদিকে মন দেবেন না, কেসটা শুনুন। সিম্পল কেস, পেশেন্ট যা বলেছে সেখান তার বাইরে যাওয়া হয়নি, খুব সহজ কেস। এবং আমরা দেখাবো যে কিছু কিছু জায়গায় আমাদের কি কোশ্চেন করা উচিত এবং কি কি কোশ্চেন করা উচিত নয়, সেই জায়গাগুলো আজকে কিন্তু ব্যাখ্যা দেবো। প্রথম দিনের যে কেস টেকিং হয়েছিল তার আমরা টেস্টামনি পরে শোনাবো, আগে কেস টেকিং পার্টটা দেখি, বেশিক্ষণের নয়, 15 থেকে 16 মিনিটের কেস টেকিং পার্ট আছে, একটু ধৈর্য ধরে শুনবেন, আশা করি সবাই পারবেন এই জায়গাটাকে ডিকোড করতে। আমি শুরু করছি। আমার কাছে লিখে রাখতো। আচ্ছা, তো এখানে আমার কাছে কিছু দেয়নি, তার আগে একটা হোমিওপ্যাথি ডক্টর দেখিয়েছিলাম, তিনি আমাকে এই ওষুধগুলো দিয়েছিলেন। লাস্টে ডক্টর দেখিয়েছি, উনি আমাকে কি ওষুধ দিয়েছেন জানি না কিছু। ডক্টর আমি অনেক দেখিয়েছি, তারপর এই তো 9.5 বছর তো বিয়ে হয়ে গেছে। সার্জি সেন্টারেও দেখিয়েছিলাম, সার্জি সেন্টারে তো অনেক রকম মানে ট্রিটমেন্ট অনেক রকম ভাবে হয়, তো আমার সেরকম কিছু মানে দেখতে পাইনি, পিসিওডিটাই বেশি দেখাচ্ছে আমার, এটাই খালি দেখাচ্ছে, আর বাকি যত কিছু হয় সবকিছু নরমাল দেখায়। আচ্ছা, মানে অনেক রকমই টেস্ট হয়েছিল। ফোনটা সাইলেন্ট করে দিন একদম। তারপর সার্জি সেন্টারে টেস্টগুলো করিয়েছিল, অনেক বছর আগে, দেখবেন? হ্যাঁ দেখে নেবো, কোনো সমস্যা নেই, একই তো রিপোর্ট সব বলছেন। সার্জি সেন্টারে এগুলো রিপোর্ট কিছু পাওয়া যাবে না, পাওয়া গেলে তো এতদিনে ট্রিটমেন্ট হতো, নিশ্চয়ই কিছু পাওয়া যাচ্ছে না, রিপোর্ট সব নরমাল। হ্যাঁ নরমাল, শুধু পিসিওডি দেখাচ্ছে, পিসিওডি এটাই যাচ্ছে না। পিসিওডি কি ঠিক হয়? কেন হয় না? আমি যখন ওই ডক্টর আরিন দাসকে দেখিয়েছিলাম, তো আমাকে একটা কি একটা সিস্টেম কি একটা ওষুধ দিয়েছে, কি বলে একটা নাম, তো এটা খাওয়ার পর আমাকে ইউএসসি 3 মাস পর আবার যখন ইউএসসি করলো, তখন আমার ঠিক দেখালো, পিসিওডি দেখা নেই, মানে ঠিক হয়ে গেছে দেখাচ্ছিল। 3 মাস আগে দেখাচ্ছিল। সেই রিপোর্টটা দেখি। কেমন হচ্ছে আমি একটু দিলাম এটা, এই রিপোর্টটা
হ্যাঁ না এটা তো এটা এটা কই এই তো লেখা আছে তো পিসিওডি। হ্যাঁ আমি পিসিওডি দেখাচ্ছি, তারপর আবার যখন করলাম এটা করলাম, তারপর এটা তাই তো। হ্যাঁ ওটা 3 মাস আগে আর এটা তাই 3 মাস পরে ঠিক মানে ঠিক এসে গেছিল, বলে ঠিক হয়ে গেছে। আবার যখন ইউজি করেছি এখানে আগের বছরে যেটা আবার পিসিওডি দেখাচ্ছি। কাজে ডাক্তার দেখাননি একবার? হ্যাঁ দেখেছি। কতদিন আগে? ওটা অনেক আগে, মানে লাস্টে যে ওইগুলো দেখাচ্ছি ওটা আরো অনেক আগে। আর দেখাননি কেন? দেখাইনি, ফেরা হয়ে গেছি ডক্টর দেখিয়ে দেখিয়ে। এতক্ষণ আমাকে জাস্ট রিপোর্ট গুলো শো করছে পিসিওডি হয়েছে, পিসিওডি এর জন্য চিকিৎসা করেছি, একবার ইউজি করলাম নরমাল হয়ে গেল, তারপরে আবার দেখা দিল, তারপরে গাইনিক ডাক্তার দেখিয়েছি। তো আমি প্রশ্ন করলাম যে এতদিন পর ট্রিটমেন্ট করাতে আসলেন কেন, আবার মাঝখানে বন্ধ করে দিয়েছে। তো রোগী এবার আসল টেস্টিং এ এবার আস্তে আস্তে আমরা ঢুকছি। কিছু কাজই হচ্ছে না, কিছু কাজই হচ্ছে না, ফেড আপ হয়ে গেছে ট্রিটমেন্ট করিয়ে করিয়ে। আচ্ছা আজকে হঠাৎ করে আবার কেন? মা আমি জয় করছিল ভাই ডক্টর কো বাড়ি যাবে এখন একবার। আপনি হাল ছেড়ে দিয়েছেন? এখন তো দেখাচ্ছি না একদম। কেন কেন? আর ইচ্ছা হয় না ডক্টর দেখাতে, যে কাজই হয় না। বলে এখানে যাও আমার কাজ হয়েছে, ওখানে যাওয়ার কাজ হয়েছে, আমি যখনই যাই আমার কাজ হয় না। সবাই বলে এখানে যাও কাজ হয়েছে, ওর কাছে যাও কাজ হয়েছে, আমি যখন যাই আমারই কাজ হয় না, তাই জন্য ডাক্তার দেখানো ছেড়ে দিয়েছি। এটা লোকেরা শুনেই তো যায় যে না ভালো যাও, যে আমি যখন যাই না কাজ হয় না, এই জন্য আরো ভালো লাগে না। কেন ভালো লাগে না? প্রবলেমটাই তো ঠিক হচ্ছে না। আচ্ছা আসবেন কই? ওই তো আসতে পারিনি, আমি কাজে আছি। কাজে আছে? আজকে আবার এখানে চাচের দাওয়াত দিয়েছে, তো ওখানে যাবো যখন, তো এখানে কি একেবারে যাবো। সন্ধ্যাবেলা আমার নিতে আসবে। সব রকম টেস্ট করা হয়ে গেছে, সব ডাক্তার দেখানো হয়ে গেছে সব রকম, আয়ুর্বেদিকটা অনেক বাকি আছে নাকি? আয়ুর্বেদিক দেখাইনি। ও মাই গড, আগের পেশেন্টটা কি ছিল, এই পেশেন্টটাকে আগে একটা পেশেন্ট দেখিয়েছিলাম আমরা, যারা রেগুলার স্যাটারডে ক্লাস করেন তারা জানেন। সে 6 মাস ধরে প্রেগন্যান্সি নয়, কিন্তু তার মধ্যে একটা স্যাডনেসের ছোঁয়া। ইনি 9.5 বছর হয়ে গেছে প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি আসছে না। হাউ সি ইজ প্রেজেন্ট, নিজেকে কিভাবে প্রেজেন্ট করছে, শুধু কথা বললে হবে, নিজেকে কিভাবে ব্যক্ত করছে আমাদের সামনে দেখুন, কিভাবে ব্যক্ত করছে, কিভাবে কথাগুলো বলছে, এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ঢুকতে হবে ভিতরে। ফেড আপ হয়ে গেছেন একদম। বাড়িতে কে কে আছে? শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আছে, আমরা দুজনে। আচ্ছা, ননদ যা কেউ নেই? আমার বিয়ে হয়েছে। ননদের বিয়ে হয়ে গেছে, যা বাবা আসু ওই একটাই ছিল। একটাই ছিল। শ্বশুর বাড়ি থেকে তো কোনো চাপ নেই এইসব নিয়ে? ওরকম কিছু বলে না আমাকে, আমার সামনে অ্যাকচুয়ালি বলে না, পেছনে কি বলে জানি না, সামনে আমার। দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট। প্রেজেন্ট ফিনোমেনা আমি পেয়ে গেছি, তার প্রেজেন্ট ফিনোমেনা কি? আমার কিন্তু রুব্রিক সিলেকশন হয়ে গেছে, আমার কিন্তু 3-4টে মেডিসিনের মধ্যে আমি চলে এসেছি। এবার কিন্তু আমি যা করব, এই 3-4টে মেডিসিনকে ডিডি করার চেষ্টা করব। কেন করেছি সব দেখাবো, একে একে সব দেখাবো। একটু ধৈর্য ধরে বসুন, কিভাবে অ্যানালাইসিস করেছি, কিভাবে রুব্রিক সিলেকশন করেছি, কোন রিপোর্টটিতে যেতে হয়েছে সব বলবো। এটা হয়ে গেল এন্ট্রি পয়েন্ট। পিছনে কি বলে জানি না, আমার সামনে তো কিছু বলে না। হোয়াট ইজ দিস, এই ধরনের কথা বললো কেন? কেন এরকম মনে হলো পেছনে বলতে পারে? না রিলেশন খুব একটা ভালো না, তো ওই জন্য মনে হয় দুজনে বলে এরকম। কিরকম? রিলেশন খুব একটা ভালো না, মানে একটু অশান্তি হয় আর কি।
হ্যাঁ, ওই জন্য মনে হয় যে হয়তো পেছনে বলে, সামনে কিছু বলে না। সব যাবতীয় যা খুলে বলুন আমাকে, আমার কাছে টাইমের কোনো ব্যাপার নেই। আপনার যতক্ষণ না আমি সঠিক মেডিসিনে পৌঁছাচ্ছি ততক্ষণ কিন্তু আমি আপনাকে ওষুধ দেবো না। সুতরাং সেটা করতে গেলে আমাকে সব জানতে হবে, সূচের ডগা পর্যন্ত আমাকে জানতে হবে কি কি নিয়ে অশান্তি হবে, কি সমস্যা। স্যার ফ্যামিলি ম্যাটারে এরকম মানে ব্যাপার থাকে। সেরকম একটু খুলে বলার উদাহরণ দিন দু একটা। ও মানে আমার শাশুড়ি ছেলেকে বেশি মানে একটু মানে করে আর কি। হ্যাঁ, এখানে বলে রাখি ভিতরে ঢুকতে হবে এই সব কেসে। 10 বছরের ইমপ্রেগনেন্সি, প্রেগনেন্ট হয় না, ইনফার্টিলিটিতে ভুগছেন, তার ফ্যামিলি অ্যাডাপ্টেশন, শ্বশুর বাড়িতে কিভাবে তার মানে জীবনযাপন চলছে অবশ্যই জানতে হবে। এই জায়গাটা সে তার রিঅ্যাকশনটা কি, তার অ্যাডাপ্টেশনটা কি। এই ধরনের কেসে, ডোমেস্টিক কেসে যেখানে 5 বছর 7 বছর 2 বছর ধরে প্রেগনেন্সি আসছে না, সেক্ষেত্রে তার শ্বশুর শাশুড়ির ব্যবহার কেমন, ননদের ব্যবহার কেমন, জায়ের ব্যবহার কেমন, তার বাড়ির লোকের ব্যবহার কেমন, এগুলো কিন্তু আপনাকে না যাচাই করে আপনি ওষুধ দিতে পারবেন না। যতই আপনি সঠিক মেডিসিনে পৌঁছে যান 2 মিনিটে, এই জায়গাগুলো কিন্তু আপনাকে খোদাই করে আসতেই হবে, না হলে কিন্তু ফেলিয়ার হওয়ার চান্স সব থেকে বেশি বেড়ে যায়। একটা কেস যখন 10 বছর ধরে চলছে, আপনি 2 লাইন টেস্টিং করে ওষুধ দেবেন সম্ভব না, সম্ভব না। ওই জায়গাটা 10 বছর ধরে তার অ্যাডাপ্টেশন কি হয়েছে কেসের সাথে, কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করে নিয়েছে, তার রিঅ্যাকশনটা কি এই রোগের কারণে, 10 বছর ধরে ভুগছে, 10 বছর ধরে তার রিঅ্যাকশনটা কি, অ্যাডাপ্টেশনটা কি, এইগুলো কিন্তু জানতে হবে। ডক্টর কেন তার লেজার রাইটিং এ বলেছেন ফিলোসফি পার্ট 3 তে যে আমাদের গোয়িং ব্যাক টু দ্য রুট, কিছু কিছু কেসে, সব জায়গায় নয়, কেন্টের ফিলোসফিটা একটু এখানে আমি বলতে চাই। গোয়িং ব্যাক টু দ্য রুট, অ্যাডাপ্টেশন অফ দ্য ডিজিজ। একটা ডিজিজ, মানুষ সিক আগে হয়, ডিজিজ কিন্তু পরে আসে। পিসিওএস ওএস হোক বা যে কোনো ধরনের ডিজিজ হোক, রিপোর্টে আসুক বা চিত্রটা কিন্তু পরে আসে, সিক কিন্তু আগে থেকে শুরু হয়ে যায়। সুতরাং ক্রনিক কেসে মোস্ট অনেক দিন ধরে চলছে, সেই কেসে সে সিক হলো কিভাবে, বা সিক এখন অবস্থায়, সিক অবস্থায় যে আসে সেই অবস্থায় তার অ্যাডাপ্টেশনটা কিরকম, এগুলো কিন্তু যাচাই করতে হবে। আমি সব কেসে বলছি না, কিন্তু ডিপ সিটেড প্যাথোলজি যেখানে আছে একটু কিন্তু আপনাকে যাচাই করতে হবে। অবশ্যই আমি প্রথমে যে 2 মিনিট কথা হয়েছে সে কিন্তু আমার 50% কাজ সহজ করে দিয়েছে। আমি দেখাবো, আমি স্লাইড দেখাবো, আমার 50% কাজ সহজ হয়ে গেছে। 5000 মেডিসিনের মধ্যে আমি কিন্তু 4টে মেডিসিনের মধ্যে পৌঁছে গেছি। বাকি এই 15 মিনিট বা 10 মিনিট যে কথা বলেছি শুধু এই 4টে মেডিসিনকে আলাদা করার জন্য। তাড়াহুড়োর কিছু নেই আমার কাছে, আমার পেশেন্টদের বলা থাকে আমার কাছে তাড়াহুড়োর কিছু নেই, আমার মধ্যে অত খিদে নেই পেশেন্ট দেখার যে আমাকে একদম পিছনে আমার এখন 100টা রোগী বসে আছে, একে তাড়াতাড়ি ছাড়তে হবে, নয়, একে যদি সারাতে পারি এর মতো কোয়ালিফাইড পেশেন্ট অনেক আসবে এবং এসছে। তো এই মেন্টালিটিটা রাখতে হবে, রোগী সারাতে হবে, যে আপনার সামনে আছে তাকে ভালো করে ট্রিট করতে হবে। আমার অত গুরুত্ব দেয় না এরকম, কিন্তু তবু আমার কিছু বলে না, ছেলের জন্য শুধু, ছেলে কিছু না বলে, ওইটা ভয় যে আমার কিছু বলে না। অশান্তি সব সময়তেই হয়, শাশুড়ির সাথে একদিনই ভালো না, শাশুড়ির সাথে রিলেশন একদমই ভালো না, অশান্তি সবসময়ই হয়। কেন, এটাকে বিয়ের পর থেকেই? না, একদম প্রথম থেকে না, অনেকটাই পরে থেকে, প্রায় 2-3 বছর পর থেকে, যখন বাচ্চা কাচ্চা আসছিল না তারপর থেকে হচ্ছে। তো আপনি শাশুড়ি যে এরকম করে কোনোদিনও বলেন না শাশুড়িকে যে এরকম আপনার সঙ্গে ব্যবহার যে করে বা অশান্তি হয়, ঝগড়া হয়, হাজবেন্ডকে বলেননি? চলে যাবো পরে বুঝতে পারি না ও কিছু না আমার হয়ে কথা বলে না আমার মায়ের হয়ে, ও আছে দিদি। শাশুড়িকে আপনি কি মানে আপনিও কি শাশুড়ির ক্ষেত্রে সেক্ষেত্রে মানে ওনার যাবতীয় ওষুধপত্র দেওয়া, ওনাকে খাওয়ানো পড়ানো হয়েছে? ওইগুলো আমি করি সব করেন? হ্যাঁ, যেটা যেটা বৌমা হিসেবে করার, হ্যাঁ ওইগুলো আমি সবই করি, ওনাকে অবহেলা করি না। কিন্তু ওনারা কিছু মানে আমাকে খারাপ কথা কিছু বলে দেয়, আমার সেটা আমার তখন মা বাড়ি হ্যাঁ, মা তো অনেক করে মানে কোনো কথা সহ্য হয় না আমার, এটা মানে বেশি হয়ে গেছে এরকম, যতটা না মানে হয়ে গেছে। কি করতে ইচ্ছা করে তখন? একদম সব খুলে বলতে বেশি করলে নিয়ে নেবো, নাহলে একটা বেশি আমার হবে, মরে গেলে ভালো হয় এরকম মনে হয়। ওকে তো অনেক বলে যে আমি আমার একদম চাকরি দেবো, সুইসাইড করে নেবো আমি,
হ্যাঁ এরকম বলেছিল আমাকে। চলে যাও যাও। ইচ্ছা করে না শাশুড়িকে কিছু দুটো কথা শোনাই বা কিছু বলি? হ্যাঁ শাশুড়িকেও শুনিয়ে দিই আমি। শুনিয়ে উনি আমার বলে আমিও শুনিয়ে দিই, তারপর আমার ঠিক হয়ে যায়। আর এখনো যায়নি, কি বলছো হবে? টেনশন আমার অনেক, আমার টেনশন একদম মাথা থেকে বার হয় না। কিরকম? অনেক রকম টেনশন। হাজবেন্ডের রোজগার যে খুব মানে দেখতে রুটি নিয়েছি, তুমি কটা খাবে? রোজগার মানে চলে রোজগার যাওয়া। দুটো আছে। হ্যাঁ অসুবিধা আর হয় কি না, হবে? চলে যায়। তুমি যেমন আরো নানান রকম চিন্তা। আচ্ছা, নানা রকম চিন্তা থাকে আপনার মাথার মধ্যে চলে। আশেপাশে বাচ্চারা এসে আমার সঙ্গে কথাবার্তা বলে, খেলে আমার সঙ্গে এসে বাচ্চারা, তো ততক্ষণ একটু মাথাটা ঠিক থাকে। আবার বেশিরভাগটাই একা থাকি আমি, তো একা থাকলে অনেক মানে অনেক ডিস্টার্ব হয়ে যাই আমি, একা একদম ভালো লাগে না, বেশিরভাগটাই একা থাকতে হয়। বাচ্চারা যখন আসে নিজের ইচ্ছায় আসে বাচ্চারা, আচ্ছা, আবার চলে যায়, খেলে আমার সঙ্গে। যখন 1 বছর 3 মাস যখন বিয়ে হয়েছে আমার একটা বাচ্চা এসেছিল, আচ্ছা, ওটা মানে 2 মাস হয়নি তার তখনই নষ্ট হয়ে গেছে। টেস্ট করেছে, রিপোর্ট পজিটিভ এসেছিল, তারপরে মানে আমার অনেক ব্লিডিং হয়েছিল। তো আমি একবার নার্সিং হোমে আমাকে নিয়ে গেল, ওখানে যে ডক্টর নিয়ে আছে ওরা আমাকে দেখালো, দেখাতে আমাকে পুরো বেড রেস্ট করে দিল আমাকে। মেডিসিন দিয়েছিল, আমাকে ইনজেকশন কিছু দেয়নি, মেডিসিন দিয়েছিল, তা আমি পুরো রেস্টে থাকতাম। তো রেস্টে থাকার পরে আবার যখন মানে ইউএসজি হলো তো কিছু অনেক কমপ্লিট হয়েছে আমার। তারপর থেকে আমার একটা ভয় এসেছে আমার মধ্যে যে হয়তো কাজ করলে মনে হয় আমার বাচ্চা মনে নষ্ট হয়ে যাবে। সেই ভয়টা এত বছর থেকে আমার ভয়টা আমার বারণ হয়নি এখনো। কেন এত কাজ করেছিলেন তখন? কাজ তো করতেই হয় আমাদের, সবকিছু ঘরে সবকিছুই কাজ করে, ঘর মোছা বা কাপড় ধোয়া সবকিছু। শাশুড়ি কিছু করে না? উনি শুধু নিজের মানে যখন উনি জেনারেলাইজ কিছু সিম্পটম আমাকে দিয়ে যাচ্ছেন। আমি প্রেগন্যান্ট হয়েছিলাম, আমার অ্যাবর্শন হয়ে গেছিল, মিসক্যারেজ হয়ে গেছিল, মিসক্যারেজ হয়ে গেছিল, আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, ইউএসজি তো করা হয়েছিল। তো তখন থেকে আমার একটা ভয় আছে যে আমি যে আমার ভয় তো মানে কাজ করলে আমার বাচ্চা নষ্ট হয়ে যাবে। এগুলো কিন্তু জেনারেল সিম্পটম, কেসের সঙ্গে এর কোনো রিলেটেড নয়। এই ভয়টা সবসময় চলে, এটা কিন্তু সাফারিং এর সঙ্গে জড়িত নয়। আমি ব্যাখ্যা করবো পরে আবার কেন বলছি, কারণ এখন তো উনি প্রেগন্যান্ট নয়, তাহলে ওই যে চিন্তাটা চলছে এটা প্রিডমিনেন্ট ফ্যাক্টর নয়। কিন্তু আবার আমি ডোমেস্টিকে ঢুকছি, আমি ডোমেস্টিক লেডির ক্ষেত্রে ডোমেস্টিকে ঢুকি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ডোমেস্টিক কিছু না কিছু পাওয়া যাবে। আমাদের ইন্ডিয়ান, আমাদের বাংলাদেশের মেয়েরা সবথেকে ম্যাক্সিমাম মেয়েরাই হচ্ছে কিন্তু ডোমেস্টিক, মানে সংসার নিয়েই থাকে, কাজ কর্ম এটা কিন্তু খুব কম। সুতরাং তার প্রিডমিনেটিং ফ্যাক্টরটা, তার রিঅ্যাকশনটা, তার পরিবারের সঙ্গে অ্যাডাপ্টেশনটা সে শিখ হয় কিভাবে, এটা কিন্তু তার ফ্যামিলির সঙ্গে বন্ডিং এবং জড়িতটা বেশি থাকে। আমি ঘুরে ঘুরে আবার ওখানে খোঁচা দিচ্ছি, সব কাজ কি আপনাকে একা করতে হয়? কারণ আপনার শাশুড়ি কিছু করে না। আমি এখনো বলছি, আমার সিলেকশন প্রথম 2 মিনিটে হয়ে গেছে, 4টে মেডিসিনে চলে এসেছি, এই 4টাকে আমি ডিডি করতে পারছি না, কারণ তার অ্যাডাপ্টেশন, তার বলার ধরন, আমি 4টে মেডিসিনটা মিলাচ্ছি কিন্তু আসছে না। কারণ ক্যালকুলেশন করে তো আমাদের রুব্রিক সিলেকশন করলে ভুল প্রেসক্রিপশন হবে, আমাকে বুঝতে হবে ফিল্ডটা পেশেন্টের। তার জন্য কিন্তু বাকি এই যে 12 মিনিট আমি কথা বলেছি শুধু একটা সিঙ্গেল মেডিসিনে পৌঁছানোর জন্য, এতক্ষণ ধরে যে আমি পেশেন্টের সঙ্গে কথা বলছি তার অ্যাডাপ্টেশনটা বোঝার জন্য, তার রিঅ্যাকশনটা বোঝার জন্য, তার ফিলিং আমি পেয়ে গেছি, সেই ফিলিং এর মধ্যে তার অ্যাডাপ্টেশনটা কি, সে কিভাবে বেঁচে আছে, কিভাবে সার্ভাইভ করে আছে তার এই সিকনেস নিয়ে, সেটাকে বোঝার চেষ্টা করছি। মানে গোসল করে তখন নিজের সাইডে দিয়ে নেয়, আর সবচেয়ে যত কাজ সব আমি আর কিছু করেন না, রান্না করা আমি সব কাজ। তো তাহলে আপনার সঙ্গে ঝগড়াটা লাগে কি নিয়ে? ঝগড়া লাগে হয়তো কিছু একটা বলবো, এটা এরকম কেন হলো, এরকম কেন করলে, এরকম যেগুলো আমার তখন মাথা গরম হয়ে যায়। ওই নিয়ে একটা কথা থেকে ছড়ে আপনিও বলতে শুরু করেন। একটা কথা থেকে মানে কথা বেড়ে অনেক বেশি হয়ে যায়, বা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকবো এরকম করে। আমি তখন রাগ হয় যে আমি সব কাজ তো করছি, আমি নিজের কাজ কমপ্লিট করে আমি তখন মোবাইলে, আমি তো
সব কাজ ফেলে রেখে আর মোবাইল নিয়ে বসছি না, এরকম সামান্য ছোটাকে কথা থেকে ঝগড়া লেগে যায় আমাদের, এরকম হয়। তখন কি ইচ্ছে করেন একদম শাশুড়িকে? তখন মানে মনে হয় যে আমি কারোর সাপোর্ট পাই না, আমার শাশুড়ি কিছু বলেও কোনো লাভ হয় না, হাজবেন্ড ও কারো হয়ে কথা বলে না, রাগ হয়। হাজবেন্ডের উপরও রাগ হয়? হ্যাঁ, তখন আমার হাজবেন্ডের উপরে অনেক রাগ হয়ে যায়, ওর সাপোর্ট একদমই পাই না, ও কারো হয়ে কথা বলে না, আসলে অনেক বোকা। এদিকে তো আবার শাশুড়ির ক্ষেত্রে যে আপনি সবই করেন দেখছি, রান্না করা থেকে শুরু করে সবকিছু করি আমি। কেন এসব করেন? কেন আপনি তো ছেড়ে দিতে পারেন, ও যাও তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তোমরা আগে তাই করবো বলেও দিই আমি। হ্যাঁ, কিন্তু এটা আবার মনে হয় যে এটা সম্ভব না। কেন সম্ভব না? হাজবেন্ড রাজি হবে না, মাকে নিয়ে থাকতে হবে, এরকম ব্যাপার। আপনি সাপোর্টটা পাচ্ছেন না। সেটা কি অটোমেটিক অ্যাবর্শন হয়ে গেছিল না অ্যাবর্শন করাতে হয়েছিল? না, কথা হয়নি, আমার এত ট্রেনিং হয়েছে, আমার কিছু করায়নি, আর ছেড়ে দিয়েছে তারপর। আচ্ছা, কিভাবে লেয়ার গুলো খুলতে হয় দেখুন। আবার কিন্তু আমি ডিজিজে চলে আসলাম, আমি যে টানা ওদিকে আছি সেটা নয়, পেশেন্টকে স্টিমুলাস দিতে হবে। আমি তো স্যারের কাছ থেকে শিখেছি, বারবার যে একই জায়গায় থাকবো সেটা নয়, ওখান থেকে সরে যাব, ওখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় ঢুকবো, ওখানে গল্প করব, ওখান থেকে আবার আমি যে জায়গায় যেতে চাইছিলাম সেই জায়গায় আবার ফিরে আসবো, যাতে পেশেন্টও বোর না হয় আর আমিও যাতে বোর ফিল না করি, আমার কেস টেকিংটা যাতে সহজভাবে হয়। ক্লিয়ার করাতে হয়নি? না। আচ্ছা, আপনি হোমিওপ্যাথি কেন খেয়ে যাচ্ছেন এতদিন? যাচ্ছি কেন, ওষুধে অনেকবার অনেক রকম সাইড এফেক্ট হয়ে যায়, বলে বলে এটা হবে না, কাজ হলে হবে, না হলে কোনো ক্ষতি হবে। আচ্ছা, অনেকে বলেছে, সেইভাবে এটাই শুরু করলাম। আচ্ছা, এটাই কারণ। আপনি বলতে চাইছেন যে যে সাপোর্টটা পাওয়ার দরকার আমার, সেই সাপোর্টটা আমি কোনোদিনও পাইনি, না শাশুড়ির দিক থেকে না হাজবেন্ডের দিক থেকে, তাই তো? আপনারও তো ঝগড়া করতে কোনো ইচ্ছে করে না, যে ঝগড়াঝাটি হয় পছন্দ তো মনে হয় না। না, পছন্দ হয় না, কিন্তু স্টার্টিং মানে ওখান থেকেই হয়। আপনি চুপচাপ থেকে যাবেন, ওইটাই হয় না আমার, যে ওরা কিছু বলি আমি, উনি আমাকে এরকম কেন বললো, আমার এটা বলতে হবে, এর উত্তর আমার দিতে হবে, এটাই আমার মাথা। শাশুড়িকে যে আমি আবার ব্যাক উত্তর দিয়ে দিই, আমি একটা মেডিসিনের দিকে যাচ্ছিলাম, যেন কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু বারবার বলছে, আমিও ঝগড়া করে নি শাশুড়ির সাথে, আমিও কথা শুনিয়ে দিই, আবার সেখান থেকে আমি ওই 4টে বা 5টা মেডিসিন থেকে আবার একটা একটা করে ছাল ছাড়াচ্ছি, কিন্তু ওই 4টে মেডিসিনকে দাঁড় করাতেই পারছি না। প্রথম 2 মিনিটে যা পেশেন্ট প্রিডমিনেটিং বা প্রেজেন্ট যেটা ফিলিং দিয়েছে প্রথম 2 মিনিটে, কিন্তু এই কথাগুলোর সঙ্গে রিলেট করতে পারছে না, কিন্তু অবশ্যই রিলেট করতে হবে, দাম আছে এই কথাগুলো, 9 বছর ধরে অ্যাডাপ্ট করছে, একটা সিচুয়েশনকে অ্যাডাপ্ট করে যাচ্ছে, এগুলোকে যে ছেড়ে দেবো সেটা কথা নয়, এটা পারসিস্টিং আছে, আমি স্বীকার করছি, কিন্তু পারসিস্টিং এই কষ্টটাও তো তাকে প্যাথোলজি গ্রো করছে, তাকে প্রেগনেন্ট হতে দিচ্ছে না, তাকে মা হতে দিচ্ছে না, সেই কোয়ালিটি গুলো তার মধ্যে আছে না, হরমোনাল যে ডিস্টারবেন্স গুলো ঘটছে, কেন ঘটছে, বারবার পারসিস্ট করছে, বলে না কজেশন ইজ দ্য মোস্ট ফ্যাক্টর অফ দ্য সাফারিং, তাকে বারবার কজা অকেশন বলে কজ একটা যে মেইন ফ্যাক্টর, সেই কজ গুলো তো আমাকে জানতে হবে। তো তার রিঅ্যাকশনটা কি, শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়, স্বামী আমাকে কোনো সাপোর্ট করে না, অ্যাকচুয়ালি ও বোকা, আমি একটা মেডিসিনের দিকে যাচ্ছিলাম, এগোচ্ছিলাম, আবার ওখান থেকে ব্যাক করলাম, আমি চলে গেছি, আবার আমাকে গাড়ি ঘোরাতে হলো না, এইভাবে বলবে না,
বোকা, হাজবেন্ড বোকা, কিন্তু আমি কারো সাপোর্ট পাই না। আমি আমার মতো করে কাজ করি, আমি তো করি, ফোন ঘাটি, সবকিছু করার পর তো আমি করি, কিন্তু তাও আমাকে কথা শুনতে হয়। আমিও ঝগড়া করে নিই, আমিও উত্তর দিয়ে দিই, কিন্তু আমি কোনো সাপোর্ট পাই না কারো কাছ থেকে। রান্না বান্না সব আমাকেই করতে হয়, কাপড় ধোয়া থেকে শুরু করে সব আমাকেই করতে হয়। আমার স্বামীর ইনকাম যে খুব বেশি এরকমও নয়, কিন্তু তাও আমাকে এই জায়গাগুলো করতে হয়। আমি করি, সংসারটাকে আমি সামলাই। সবসময় আর ওকে মনে হয় যে কিছু বলবো না, বলে কোনো লাভ নেই। হ্যাঁ, তবে যখন উনি কিছু বলে আমি যখন রাগ হয়, আমার রাগেতে বলে দিই। হ্যাঁ, কে আছেন তো আপনি? আচ্ছা, আমি এনাকে ছেড়ে দিই, বসেন না একটু। এখন এত বছর যদি বার হচ্ছে না, আমি এই প্রবলেমটা ডক্টরকে বলেছি আমি, কিন্তু আমার প্রবলেমটা বুঝতে পারিনি। তবে একটা জিনিস আমি পার্সোনালি জিজ্ঞেস করি, আমি হয়তো লিডিং করা হচ্ছে, আমি এখানে লিডিং করেছি, এবার ওই যে 4টে মেডিসিন ছিল, 2টো মেডিসিনে পৌঁছেছি আমি। দেখুন কিভাবে আমরা অ্যানালাইসিস করি, 4টে বা 5টা মেডিসিনের জায়গায় আমি 2টো মেডিসিনে পৌঁছেছি। এবার 2টো মেডিসিন থেকে আমি কোনোভাবেই ডিডি করতে পারছি না। তখন কিছু কনফার্মেটিভ কোশ্চেন করি আমরা, এটা কিন্তু সেকেল স্যারও বলে গেছে, খুব মাইনর, খুব সিরিয়াসলি ওই জায়গাটা আমাদের অবজার্ভ করতে হবে। আমি বলবো বিগিনারদের ক্ষেত্রে এই জায়গা থেকে অ্যাভয়েড করতে। প্র্যাকটিস করতে করতে যখন আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন, তখন আপনি বুঝবেন কোন জায়গায় আমাকে কনফার্মেটরি কোশ্চেন করা উচিত। কনফার্মেটরি কোশ্চেন কিন্তু আমি রোগ সম্পর্কে নয়, তার ডোমেস্টিক অ্যাফেয়ার সম্পর্কে জিজ্ঞেস করছি। ডিডি করার ক্ষেত্রে যখন খুব ক্লোজ ডিডি, আপনি একদম পারছেন না দুটো মেডিসিনকে আলাদা করতে, যে আপনার প্রিডমিনেন্ট, প্রেজেন্ট, পারসিস্টেন্ট 3টে বা 4টে রুপিক নেওয়ার পর দুটো মেডিসিন খুব কাছাকাছি এসে ডিডি পারছেন না, কোনোভাবেই ডিডি হচ্ছে না, তখন কিন্তু কনফার্মেটরি কিছু প্রশ্ন করা যায়। আমিও দেখেছি, অনেক বইয়ে পড়েছি যে এই জায়গাগুলো কিন্তু অথররা করছে, মাস্টাররা করছে এই জায়গাগুলো প্রশ্ন। তো আমি এখানে একটা লিডিং করেছি, কিন্তু লিডিংটাও দেখুন আমি কিভাবে করেছি। আপনার বাচ্চার থেকে যে সমস্যাটা বেশি, যে সমস্যাটা মনের মধ্যে হচ্ছে, যে ঘরের সম্পর্কটা ঠিক নেই। বাচ্চার যতটা না প্রবলেম, সব থেকে বেশি আপনার কাছে প্রবলেম হচ্ছে, যেটা প্রবলেম আমার মনে হচ্ছে যে ঘরের সম্পর্কটা অন্তত ভালো হলে আরো ভালো হতো। সিম্পল লিডিং, এটা লিডিং বলবো না যদিও, আমি এটাই বলতে চাইছি যে হয়তো আপনার বাচ্চার যা হচ্ছে না তার চেয়ে ভালো হতো যদি ঘরের সম্পর্কটা অন্তত ঠিক থাকতো, তাহলে হয়তো আরো ভালো হতো না। তখন উনি এই উত্তরটা দিচ্ছেন। এটা কিন্তু আমি জাস্ট কনফার্মেটরি আনসার পাওয়ার জন্য প্রশ্নটা করেছি। ওটা যদি ঠিক থাকে তাহলে এদিকে সব ঠিক। আমি এটা জানতে চাইছি আপনার কাছে, কোন সমস্যাটা বেশি আপনার কাছে, বাচ্চাটা এখন বেশি না এই বাড়ির সঙ্গে বা হাজবেন্ড? বাচ্চাটাই খুব দরকার আমার, এটা আমার বাচ্চাকে দিয়েছে হয়তো ঠিক হয়ে যাবে, এটাও মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ। পায়খানা কেমন হয়? পায়খানা আমার রেগুলার হয়। পিরিয়ডস তো একদম মানে ঠিক মতো হয় না। আমার লাস্ট হয়েছিল মানে 2 মাস হতে যাচ্ছে বন্ধ হয়ে গেছে। আপনি একটু সাপোর্ট হলে ভালো হয় হাজবেন্ডের, শাশুড়ি। আপনি তো একাই লড়ে যাচ্ছেন না। ঘুম কেমন হয়? ঘুম তো আমার অনেক বেশি। বেশি মানে? মানে দুপুরেও আমি ঘুমিয়ে যাই, রাতেও মানে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাই। আচ্ছা। আর যখন মানে পিরিয়ড যখন বন্ধ হয়ে যায়, তো যখন ভাবি যে না টেস্ট করে একবার দেখি, ওই রাতে আমার ঘুম হবে না। ওই একটা সময় থেকে আমার ঘুম আসে না, নাহলে আমি মানে একদমই উঠি না, সেই সকালে উঠি ভালোভাবে ঘুম। শাশুড়ি যখন অসুস্থ হলে সেবা যত্ন সবই তো করে। হ্যাঁ, অসুস্থ হলে সবকিছু হেল্প করি। অনেকে তো নাও করতে পারে, বুঝতে দিতে হতে পারে, তো করেন কেন? আমি ঘুরে ফিরে ওই জায়গাতেই ঢুকছি। অ্যাডাপ্টেশনটা বুঝতে হবে, 10 বছর ধরে একটা সংসার করছে এবং তার মাদারহুড বলে কিছু নেই। বারবার ওই জায়গাতে আমি কেন যাচ্ছি, দুটো মেডিসিন এসেছি, ডিডি আমার আর হচ্ছে না,
কিন্তু তাও আমি ওখানে আটকে আছি, আমি ওই জায়গাতেই ডিডি করতে চাইছি। ওই জন্য লাস্ট এই কোশ্চেনটা আমাকে অনেক হেল্প করেছে দুটো মেডিসিনকে আলাদা করতে। আমি পুরো রেপার্টরি করেছি, কিভাবে সব দেখাবো আপনাদেরকে। ওটাতে ভাবছি কি করবে। ঠিক হয় না ঠিক মতো হয়নি। 1 মাস 25 দিন হয়ে গেল, মানে 5 দিন আসলে 2 মাস হয়ে যাবে বন্ধ। 1 তারিখে আমার ডেট ছিল। আচ্ছা ঠিক আছে। মানে জুলাইয়ের 1 তারিখে আমার ফার্স্ট ফলো জাস্ট ওষুধ দেওয়ার 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে যে আমি ডেকেছি, দেখুন কি বলে। 24 তারিখে এসেছিলাম। হ্যাঁ তো 25 তারিখে আমার ওই প্রোগ্রাম প্র্যাকটিস বন্ধ ছিল, তো 25 তারিখ থেকে আমার স্টার্ট হয়ে গেছিল। কতদিন বন্ধ ছিল পিরিয়ডটা? 2 মাসের মতো প্রায়। ওষুধটা খেতেই চালু হয়ে গেছে? হ্যাঁ পরের দিনে চালু হয়ে গেছে। আজকে মানে 25 তারিখে আজকে। আচ্ছা আচ্ছা আর হয়নি এখন। আচ্ছা ঠিক আছে, ওয়েট করি না। এমনি শরীর শরীর কি বলবো, এমনি কেমন আছে মনের দিক থেকে, শারীরিক ভাবে? না মনের দিক থেকে টেনশনটা একটু কমছে না। আচ্ছা আর মানে রাগ হয়ে যায়, কথা কারো সহ্য হয় না, এটা আমার একদমই মানে ঠিক হচ্ছে। এটা তো অনেকদিন ধরেই আছে। এটা একদম ঠিক হচ্ছে। আমি যা একদম যেন প্রবলেম ঠান্ডা হয়ে যায়। আগের থেকে একটু ইমপ্রুভমেন্ট হয়নি? না এখানেই তো আপনারা গোলমাল করে দেবেন না, ইমপ্রুভমেন্ট হয়নি, চলো মেডিসিন চেঞ্জ করো, দিমাগকে এবার আবার খালি করো, নতুন করে ভাবো। আমি প্লাসিবো দিয়েছি এখানে, দেখুন আমি পুরো ওই জন্য আবার 4 মিনিট শোনাচ্ছি আপনাদেরকে যে আমি প্লাসিবোতে কেন গেলাম, সব দিক থেকে আবার যাচাই করেছি। আবার রিকেস্টিং করার আগে আমি ভেবেছি, আমার পুরনো যে অ্যানালাইসিস পার্টটা ছিল সেটাকে আবার ভেবেছি ওই 5 মিনিট 7 মিনিটের মধ্যে। তখন বললাম না চলো ঠিক আছে, আমার পুরনো প্রেসক্রিপশন আমি যা করেছিলাম ঠিক আছে, ওয়েট করি না। 10 বছর ওয়েট করেছে, ওষুধ হয়তো একটু সময় লাগবে, কারণ ব্লিডিং তো চালু হয়ে গেছে ওষুধ পাওয়ার পরে পরে, তাহলে আমরা উপকারটা অবশ্যই পাবো। তারপরে হাজবেন্ডের সঙ্গে কথা, হয়তো ওনার হাজবেন্ডের মানে মুখটা ওঠেনি, কিন্তু ওনার ভয়েসটা পরের ভিডিওতে বুঝতে পারবেন, এখানেও বুঝতে পারবেন, পরের ভিডিওতে। এরকম কারণ কোনো সহ্য নেই। আমি একটা বলি কি দুটো কথা বলে দেয় সহ্য করে ওর অ্যান্সার সঙ্গে তো আনসার দিয়ে কেন সঙ্গে সঙ্গে দিতে হয় কেন? আমি বলেছিলাম না যে একটা বাচ্চা আমার এসেছিল একবার, তারপর থেকে আমার যে মনের মধ্যে ভয় ঢুকে গেছে, এত বছর ধরে ভয়টা আমার মানে বার হয়ে যায়। আমি ভয়টা আমার পেট কাঁধে তলপিতে দিয়ে আমি চেপে থাকি, একটা ভয় ঢুকে যাচ্ছে আমার ভয়ের জন্য। এগুলো তো ঠিক আছে, সেগুলো সব আমি জানি। এবার কথা হচ্ছে যে রাগটা কি থেকে আসছে? খুব পারিবারিক অশান্তি হয়, আর একটুতেই মানে কিছুই ভালো লাগে না, মানে হাসি খুশি মানে একদম নেই আর কি। বেশিরভাগটাই মানে টেনশনেই থাকে, ভালো লাগে, মন সবসময় খারাপ থাকে, ওই জন্য কারোর কথা সহ্য হয় না, বসে গল্প করতেও ইচ্ছে করে না, এরকম একাই বসে থাকি আমি সবসময়। আজকে ডেট আছে হওয়ার, কিন্তু হয়নি এখন। গত মাসে কখন হয়েছিল? গত মাসে আমার 25 তারিখে সকালে হয়েছে। ভালো পরিমাণটা? হ্যাঁ বেশি হয়েছে। 3 দিন 3.5 দিন ছিল। বাড়িতে তো কেউ নেই, শ্বশুর বাড়িতে আমরা 3 জন। হ্যাঁ আমার শাশুড়ি আছে। তাহলে ঝগড়া করার লোক পাওয়া যায় না সারাদিন। পটি কেমন হচ্ছে? এখন তো একটু বেশি হচ্ছে, রাতে বেলা হচ্ছে, সকালে উঠেও হচ্ছে। ঘুম অনেক বেশি আমার, দুপুরে ঘুমাই, রাতে ঘুমাই। পটি এখন বেশি হচ্ছে? হ্যাঁ রাতে বেলাও মানে মাঝে মাঝে হচ্ছে। আগে হতো না?
না আমার একবারই বেশিরভাগ ঠিক আছে তো, অসুবিধা নেই। জ্বর আসুক, পাতলা পায়খানা হোক, বমি হোক, কোনো ওষুধ খাবেন না আমাকে না জানিয়ে, ঠিক আছে? ঘাম কেমন হচ্ছে? যখন কাজ করি অনেক ঘাম হয়। হ্যাঁ। আর কিছু? টেনশন কেন নিচ্ছেন? অত টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এমনি শারীরিক কোনো প্রবলেম হলো আসলে অনেকদিন হয়ে গেল তো। আমার তো হয়েছে, বুঝতে 10 পারছি। বছর চলছে। 10 বছর চলছে, ডিসেম্বর 10 বছর কমপ্লিট হয়ে যাবে। অত চিন্তার কারণ নেই, চলে আসবে, অত চিন্তা করুন না। আর পিরিয়ডস হওয়ার আগে আমার ব্রেস্টে অনেক ব্যথা হয়। গতবারও হয়েছে? গতবারেরটা হয়নি। গতবারটা হয় না, এইবারে আমার ব্রেস্টে ব্যথা হচ্ছে, বেশ সপ্তাহখানেক হয়ে গেছে। এটা আমার অনেক বছর আগে থেকেই হয়। এটা আমার যখন পিরিয়ড হওয়ার আগে হয়, শুরু হয়ে যায়? ব্যথাটা হয় কতদিন আগে থেকে? প্রায় 10 দিন আগে থেকে মনে আর হয়। এবারে ব্যথা শুরু হয়েছে? আগে আগে এবারে এখন এটা ব্যথা হচ্ছে, তার মানে হবে, অনেক দিন হয়ে গেছে। তার মানে হবে পিরিয়ড। এই জন্য বুঝতে পারছি না। ব্রেস্টে ব্যথা হচ্ছে, আর পিরিয়ডস হয়ে গেলে আবার ঠিক হয়ে ব্যথা পুরো একদম গায়ে। আচ্ছা, ঠিক। আর কিছু? আর কিছু না। পরের মাসে প্রেগনেন্ট, তারপর দেখছি মানে আমার অ্যাপয়েন্টমেন্টের ডেট ওভার হয়ে গেছে, রুগী আর আসে না। একদিন হঠাৎ করে ফোন, স্যার আমি তো আপনার ওষুধ খেয়ে প্রেগনেন্ট হয়ে গেছি, গাইনিক ডাক্তার দেখে নিয়েছি, আমাকে টোটাল বেড রেস্টে থাকতে বলেছে, আমি তো আর যাবো না, হোমিও কি আর খেতে হবে? আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড কথাটা শুনে। আমি বললাম কেন খাবেন না আপনি, হঠাৎ করে বন্ধ করে দিতে চাইছেন কেন? না স্যার আমি যেতে চাই, পারবো না, আমি তো একদম গাড়িতে উঠবো না। তখন ওনার হাজবেন্ড ফোনটা নাই আমার সঙ্গে কথা বলে, স্যার কি করে বোঝাবো যে পুরো বিছানায় বেড রেস্ট থাকতে বলেছে, তার মানে এই নয় যে ডাক্তার মানে গাইনিক ডক্টর ওকে একেবারে টোটাল শুয়ে যেতে বলেছে, বিছানা থেকে নামছেই না, এখন চলে গেছে যেন হাইসাইমাসের স্টেটে চলে গেছে, ফিয়ার বিট্রেড অফ বিং। আগে একবার অ্যাবর্শন হয়েছিল, এখন সেই স্টেটটা এসেছে। এতক্ষণ যেটা ভাবছিলাম ধরবো কিনা, ওই জন্য আমাদেরকে মেডিসিনের পার্ট, প্যাথোলজির পার্টটা জানতে হবে। ওই পার্টটা তখনকার জন্য ধরে লাভ নেই, তখন তো প্রেগনেন্ট নয়, এখন প্রেগনেন্ট। এখন যদি আপনি বলেন না ওই হয়েছিল এখন ভাবতে পারি, এখন কিন্তু ফিয়ার বিট্রেড আমরা পার্টটা যেতে পারি। এটা যদিও মানে আমাদের টপিকের বাইরে, রুগী আসেনি আমার কাছে, তখন ওনার হাজবেন্ডকে ইনসিস্ট করে করিয়েছি যে আপনি আসুন, অন্তত ওষুধটা নিয়ে যান, ওষুধটা ফলো আপে রাখুন, ওষুধটা কিছুদিন খাওয়ান, তারপরে আমাকে মাসে মাসে ফলো আপ দিন, তারপরে আপনারা গাইনি ডাক্তার দেখিয়ে সিজার হবে নরমাল হবে সেটা পরে ব্যাপার। তার কিছুদিন পর হাজবেন্ড আসে ওষুধটা নিতে, মানে ওয়াইফ কিন্তু আর আসেই না, ও ঘর থেকে বেরোচ্ছেই না, বলছে বিছানা থেকে নামছেই না, শুধু খাটের উপরে বসে শুয়ে ওইভাবে দিন কাটছে, খালি খাওয়ার সময় গা ধোয়ার সময় খালি বাইরে বেরোচ্ছে। তাহলে খুশির খবর, হ্যাঁ নকশা খুলে দেন, অসুবিধা নেই। কতদিন প্রেগনেন্ট? 8 বছর না প্রায় এই ডিসেম্বরে 10 বছর। 10 বছর ধরে? এখন তো খুব ভয় হয়ে আছে শুনলাম। অনেক ভয়, মানে কি বলবো, কোনো কাজই করছে না, পুরোপুরি বেডে। এটা তো আরো রিস্ক আছে। কি বলবো, শুনছে না তো। হ্যাঁ, 10 বছর পর মা হয়েছে না, একদম রিস্ক নিতে চাইছে না। একদম রিস্ক নিতে চাইছে না। কিন্তু এক্সারসাইজ তো করতে হবে, বাচ্চার ক্ষতি হয়ে যাবে, বিশেষ করে ওষুধটা আরো 4-5 দিন গ্যাপ হয়ে গেল। চক্কর কথা বলছি। আমি বলেছি কালকে, আমি যা বলার বলে দিয়েছি, ঠিক আছে? আমি তো গতকালকে বলে দিয়েছি, কালকে দুবার কথা হয়েছে ওনার সাথে। ওখানে ডাক্তার দেখিয়েছেন, কি বললো ওরা? বসুন বসুন। প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, ব্লাড রিপোর্ট ঠিক আছে, হিমোগ্লোবিনও ঠিক আছে, জিএসসি ঠিক আছে, সবই তো ঠিকই আছে। কোথায় দেখাচ্ছেন? ওপিডি আমাদের ওখানে ম্যাটারনিটি হোম আছে, যেটা পিজির সঙ্গে অ্যাটাচ আছে। ওকে ওকে। ওদের কানে একটু দেবেন, হোমিওপ্যাথি খাচ্ছে, সেই হিসেবে ওদেরকে জানাতে হবে, ঠিক আছে? উনি তো অনেক ট্রিটমেন্ট করলো,
এখন উনি পুরোপুরি প্রেগনেন্ট তো হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে আসল 3 মাস। ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, সিঁড়িটা বাইবে না বেশি, আর ভারী জিনিসটা তুলবে না, বাকি শরীরের যত কাজ সব করতে হবে। আমি বলে দিলাম, এটাই তো শুনছে না। আমি বলে দিয়েছি কালকে। না, ও তো আমাকে বললে যে কথা বলে, এইটা একবার বিশেষ করে বলে। গত সপ্তাহে আমার সঙ্গে কথা হয়েছে আবার, যে আবার গাইনি ডাক্তারের কাছে গেছিল, বলছে যে খুব ভালো আছে, ওজন গেইন করেছে, এবং আমার ওষুধ প্লাসিবোই চলছে, যদিও হায়ার সায়েন্সের কথা বললাম, কিন্তু না, আমার ওষুধ আগে যে ওষুধ দিয়েছি সেই ওষুধ এখনো কাজ হচ্ছে, তার মেন্টাল অনেকটা স্টেবিলিটি চলে এসেছে। তো আবার যদি ফলো আপ আসে এই কেসটা আমি আবার ফেসবুকে দিয়ে দেবো। হ্যাঁ, এবং বেবির সঙ্গে, বেবি যদি ঠিকঠাক হয়ে যায়, বেবি যেটা ডেলিভারির পর, আমি অবশ্যই ছবি আপনাদেরকে দেখাবো। এই কেসটা আমি আবার করাবো, এটা একবারে পড়িয়ে শেষ করার বিষয় নয়। তো আমি এতক্ষণ অবধি যে কেসটা আপনাদের সামনে বলছিলাম সেটা হচ্ছে যে ভদ্রমহিলার ফেড আপ হয়ে গেছে। একটা কথা দেখুন, একদম প্রেজেন্ট প্রিডমিনেন্ট এই দুটো একদম যে ফেড আপ হয়ে গেছে। আমি ট্রিটমেন্ট করাতে চাই না, ট্রিটমেন্ট করানো বন্ধ করে দিয়েছি। আমি অনেকদিন ট্রিটমেন্ট করাই না। আমার দিদি আপা, আমার আপা জোর করলো বলে আপনার কাছে আসলাম। 3 লাইনের কথা, 3 লাইনের কথা। আমি ট্রিটমেন্ট করানো বন্ধ করে দিয়েছি, আমি আর ট্রিটমেন্ট করাই না। আমার আপা জোর করলো বলে আমি আজকে আপনার কাছে ট্রিটমেন্ট করাতে আসলাম। এটা কিন্তু প্রিডমিনেটিং ফিলিং ছিল তার। তো রেপার্টরিতে যাব, 3টে রুব্রিকে একসাথে নেব এবং ব্যাখ্যা দেবো, নতুন যারা আছেন তাদেরকেও ব্যাখ্যা দেবো এখানে। ইয়েল্ডিং ডিসপোজিশন, despair recovery, resignation। আমার কাছে মেডিসিন আসছে অ্যালুমিনা। দেখুন আমরা কিভাবে অ্যানালাইসিস করি, আমি কিন্তু স্যারের কাছ থেকে শিখেছি এটা। কি মেডিসিন আসছে দেখুন, অ্যালুমিনা, কার্সিনোসিন, লাইকোপোডিয়াম, অ্যাসিড ফস, নাট্রাম মিউ। পেশেন্ট বলেছে, এবার আমরা ব্যাখ্যায় যাব রুব্রিকের। এটা প্রাণ, এটা হচ্ছে কেসের প্রাণ, এটা ছাড়া কেস এগোবে না। এবং এটা প্রথম দিকে প্রথম 2 মিনিটে এই কথাগুলোই বলেছে, আই এম ফেড আপ, কিছু হচ্ছে না, আমার এই ভালো আর হচ্ছে না, আমি হার মেনে হতাশ হয়ে গেছি, আমি হতাশ হয়ে গেছি, ট্রিটমেন্ট করে করে ফেড আপ হয়ে গেছি, আমি এন্ড করে এসেছি, আমি আমার বোন জোর করলো বলে আপনার কাছে এসেছি, এবং আমি ট্রিটমেন্ট করানো ছেড়ে দিয়েছি। তার মানে জাজমেন্ট আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি অলরেডি। দেওয়ার পরে নাট্রাম মিউ, অ্যাসিড ফস, লাইকোপোডিয়াম, কার্সিনোসিন, অ্যালুমিনা। এবার এই 3টে রুব্রিকের আগে ব্যাখ্যা দেবো আপনাদেরকে, কেন এই 3টে রুব্রিক আমরা এখানে নিলাম। তারপরে আবার আমরা যাবো আবার আমরা রেপার্টরিতে আসবো। ইয়েল্ডিং ডিসপোজিশন, ডেসপায়ার রিকভারি অফ, রেজিগনেশন। এই রুব্রিকগুলোর ব্যাখ্যা দেওয়ার খুব জরুরি নেই, কিন্তু আমি দেব। অনেক নতুনরা এসে আমাদের সঙ্গে ক্লাস করে, বারবার একই জিনিস যতবার চর্চা হবে ততবার আমাদের কিন্তু শিখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। হোয়াট ইজ দিস, এই 3টে রুব্রিকের কোর ফিলিং কি, এই 3টে রুব্রিকে যখন এক জায়গায় নেওয়া যায় তাহলে কি ফিলিংটা আছে, তার আগে আমাকে এই 3টে রুব্রিকে ছোট্ট ছোট্ট করে ব্যাখ্যা করে বুঝে নিতে হবে। নেক্সট হচ্ছে ইয়েল্ডিং ডিসপোজিশন। ইয়েল্ডিং ডিসপোজিশনের মানে হচ্ছে ল্যাকিং অফ রিজিডিটি অর স্টিফনেস, নমনীয়তা। চাপ পড়লে বেঁকে যায়, চাপ পড়লে বেঁকে বসে, চাপ পড়লে বেঁকে বসে। আমি চিকিৎসা করাবো না, আমি এক জায়গায় স্থির হয়ে আছি, রিজিড হয়ে আছি, শক্ত হয়ে আছি, খুঁটি ধরে দাঁড়িয়ে আছি। যখনই আমার আপা, আমার দিদি আমাকে চাপ দিল, যা ওই ডাক্তারের কাছে যা, ওর কথা শুনে বাধ্য হয়ে আমি চলে আসলাম, মানে আমার রিজিডিটিটা বেঁকে গেল। ল্যাকিং অফ রিজিডিটি অর স্টিফনেস, সে রিজিড হয়ে থাকতে পারে না। একটা রাবারের ইয়েকে যদি আপনি বাঁকানোর চেষ্টা করুন, অটোমেটিক সে কিন্তু বেঁকে যাবে। দ্যাট ইজ ইয়েল্ডিং ডিসপোজিশন। হোয়াট ইজ ইয়েল্ডিং এন্ড ডিসপোজিশন? স্বভাব, এটা হচ্ছে তার নমনীয়তা। নমনীয় হয়ে পড়াটাই স্বভাব, কাউকে না করতে পারে না।
আরো সহজ করা যায়, কাউকে না বলতে পারে না, যেটা ইচ্ছে নেই বাধ্য হয়ে সেটা করে নেয়। বাচ্চাদের কেসটা এনে আমরা বলি যে ও তো খেতে চায় না ওই জিনিসটা, তাহলে কি খায় না? না, জোর করে দিলে খেয়ে নেয়। দ্যাট ইজ ইয়েল্ডিং ডিসপোজিশন। সে রিজিড হয়ে থাকতে পারে না, সে নমনীয় হয়ে পড়ে যখন তার উপরে প্রেসার পড়ে। দিস ইজ ইয়েল্ডিং ডিসপোজিশন। পেশেন্ট বলেছে না এই কথাটা, যে আমার আশা দিচ্ছে, আমি তো ফেড আপ হয়ে গেছি, চিকিৎসা করিয়ে করিয়ে আমি ফেড আপ হয়ে গেছি, আমার আর চিকিৎসা করানোর ইচ্ছে ছিল না, আমি চিকিৎসা করাতে চাইছি না, আমি হতাশ হয়ে গেছি, এর কিছু উপকার হচ্ছে না। দিস ইজ ডেসপেয়ার রিকভারি অফ। হোয়াট ইজ ডেসপেয়ার? দ্য কমপ্লিট লস অর অ্যাবসেন্স অফ হোপ। আর আশা নেই, আর কোনো আশা নেই, আমি আশা ছেড়ে দিয়েছি। দিস ইজ ডেসপেয়ার। আমি আশা ছেড়ে দিয়েছি, দিস ইজ ডেসপেয়ার। কিসের? রিকভারি। হোয়াট ইজ রিকভারি? রিকভারি এ রিটার্ন টু এ নর্মাল স্টেট অফ হেলথ, মাইন্ড অর স্ট্রেংথ। 3 নম্বর পার্টটুকু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ রিটার্ন টু এ নর্মাল স্টেট অফ হেলথ, যে হেলথটা আমার ধ্বংস হয়ে গেছে, মাইন্ড বা মনটা যেটা আমার অল্টার হয়ে গেছে, বা আমার স্ট্রেংথ, আমার শক্তি, আমার মনোবল, আমার ক্ষমতা, আমার ইচ্ছে, এটাও রিকভারির মধ্যে পড়ে। সেটা আমার চলে গেছে, আগে ডাক্তার অনেক দেখিয়েছি, তখন স্ট্রেংথ ছিল, ক্ষমতা ছিল চিকিৎসা করানোর, ক্ষমতা মানে মানসিক ভাবে আমি প্রিপেয়ার ছিলাম। আমার এখন সেই স্ট্রেংথটুকু চলে গেছে ডাক্তার বাবু, আমি হতাশ হয়ে গেছি, এ আর কিছু হবে না, আমি ফেড আপ হয়ে গেছি, আমি আর চিকিৎসা করাচ্ছি না। দ্য রিটার্ন টু এ নর্মাল স্টেট, তার সেই যে নর্মাল ছিল একসময়, চিকিৎসা করিয়ে যেত, সেই নর্মাল থেকে ডিরেলড হয়ে গেছে, গিয়ে অ্যাবনর্মাল স্টেট কি, আমি আর চিকিৎসা করাচ্ছি না, এখান থেকে আর নর্মালে ফিরে যাচ্ছে না, এই স্টেটেই রয়ে গেছে। এই রিটার্ন টু এ নর্মাল স্টেট অফ হেলথ, মাইন্ড অর স্ট্রেংথ। এখানে হেলথও আছে, এখানে স্ট্রেংথও আছে, এখানে মাইন্ডও আছে এই ভদ্র মহিলার ক্ষেত্রে। কেন হয়েছে? দ্য কমপ্লিট লট অর অ্যাবসেন্স, লট অফ অর লস অর অ্যাবসেন্স অফ হোপ। কমপ্লিট কোনো আশা নেই। যে আশা ছিল একটা বেবি হবে, আমার বেবি হলে আমার মানে আমি খুশি হব, আমার একটা বাচ্চা হবে, সেই আশাটা আমার চলে গেছে। এবং তার সাথে সাথে আমার শরীরে কোনো বা মনে কোনো ক্ষমতা নেই, মানসিক ভাবে আমার কোনো ইচ্ছেও নেই এই নিয়ে চিকিৎসা করানোর। দ্যাট ইজ ডেসপেয়ার রিকভারি অফ। তার জন্য কি করেছে? তার জন্য রেজিগনেশন দিয়ে দিয়েছে। হোয়াট ইজ রেজিগনেশন? রেজিগনেশন কোথায় দিই আমরা? অ্যান অ্যাক্ট অফ রিজাইনিং অর গিভিং আপ এ পজিশন। এটা একটা অ্যাকশন, এটা একটা অ্যাক্ট। রিজাইনিং, আমি রিজাইন করে দিই, আমি একটা চাকরি থেকে ভিআরএস নিয়ে নিলাম, ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিলাম, আমি একটা চাকরি ছেড়ে দিলাম। গিভিং আপ এ পজিশন, যে পজিশনটা হোল্ড করেছিলাম সেই পজিশনটা ছেড়ে দিলাম, আমি রেজিগনেশন দিয়ে দিলাম। সময় সমাপ্তি হওয়ার আগেই আমি রেজিগনেশন দিয়ে দিলাম, আমি ছেড়ে দিলাম চাকরিটা, আমি আর চাকরি করব না। সুতরাং চাকরি ছাড়তে গেলে কি করতে হয়? একটা দরখাস্ত দিতে হয়, রেজিগনেশন লেটার দিতে হয়, যেখানে আপনার সিগনেচার থাকে। এটাকে বলা হয় রেজিগনেশন। ইস্তিফা দিয়ে দেওয়া। এখানে দুটো মিনিং আছে, an act of resigning or giving up a position, and second one is the acceptance of something undesirable but inevitable. এই পেশেন্টের ক্ষেত্রে দ্বিতীয় মিনিংটা বেশি কার্যকরী। the acceptance of something undesirable but inevitable. আমি এমন কিছু জিনিস গ্রহণ করছি যেটা আমি আশা করি না, আমার ইচ্ছে নাই, কিন্তু এটা মানে আমাকে করতেই হবে। দিস ইজ অলসো কল্ড রেজিগনেশন। তার মানে কি? আমি চাই বাচ্চা হোক, এতদিন ধরে চেয়ে আসছি বাচ্চা হোক, কিন্তু আমার বাচ্চা আসছে না, আমাকে এটা মেনে নিতে হবে, আনডিজায়ারেবল, আমার ইচ্ছে নেই এটা মানার, কিন্তু এটাই ইনএভিটেবল, এটাই আমাকে মানে এটাই চূড়ান্ত, এটাই আমাকে মেনে নিতে হবে। তাই জন্যই তো আমি আর কোনো চিকিৎসা করাচ্ছি না। দিস ইজ কল্ড রেজিগনেশন। এই তিনটে রুব্রিক বোঝা গেছে? এই তিনটে রুব্রিক বুঝতে কি অসুবিধা আছে কারো? আশা করি ক্লিয়ার হয়েছে স্যার, ক্লিয়ার আছে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে ইয়েন্ডিং ডিসপিউট, তাহলে আপনি রেজিগনেশন দিয়ে দিয়েছেন। কেন রেজিগনেশন দিয়েছেন? ইউ আর ডেসপায়ার অ্যাবাউট ইউর রিকভারি। তাহলে আসলেন কেন আমার কাছে? ইয়েল্ড করে আসলাম। আমার আপা, আমার দিদি আমাকে বাধ্য করিয়েছে আপনার কাছে ট্রিটমেন্ট করানোর জন্য, তাই সেই কারণেই সে ইয়েল্ডিং করে আমার কাছে এসেছে। তার মধ্যে দুটো স্টেট সবসময় আছে, ডেসপায়ার রিকভারি অফ এন্ড রেজিগনেশন উইথ ইয়েল্ডিং ডিসপোজিশন। কি রেজিগনেশনের আরেকটা মানে কি বললাম? দ্য অ্যাকসেপ্টেন্স অফ সামথিং আনডিজায়ারেবল বাট ইনএভিটেবল। আমি এমন একটা গ্রহণ করছি, আমি জানি আমার বস ভালো নয়, আমাকে এটা মেনে নিতে হবে, যার কারণে তো আমি দরখাস্ত দিচ্ছি যে আমি আর এই চাকরি করব না। এটাকে চেঞ্জ করা যাবে না, এটাকে মানতেই হবে যে আমার বস ভালো নেই, আমার অফিসের বস ভালো নয়, আমি ইস্তফা দিয়ে দিলাম। দিস ইজ কল্ড রেজিগনেশন। তিনটে রুব্রিক নিয়ে আমি দেখালাম অ্যালুমিনা, কার্সিনোসিন, লাইকোপোডিয়াম, ন্যাট্রামিউ, অ্যাসিড ফস। বাট পেশেন্ট যেভাবে বলছে, সুব্রত স্যার এর আগের দিন বলছেন হাও হাও, কিভাবে বলে, আমার স্যারের কাছ থেকেও এটা শুনেছি, কিভাবে বলছে সেই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে পেশেন্ট কিভাবে বলছে। শুধু বলে দিলেই আমরা নিয়ে নেবো না, তার জন্য আমি অনেক, এটা তো 2-3 মিনিটের কেস ছিল, এত দূর আমি পৌঁছে গেছি, কিন্তু বাকিগুলো আর মেলাতে পারছে না, এবং এই সেটটাকে আমি ছাড়তেও পারছি না। কারণ আমি আমার কেস টেকিং, আমি আমার স্যারদের কাছ থেকে যেভাবে শিখেছি, আমি যেই জায়গায় পৌঁছেছি, এই তিনটে রুব্রিক আমি ছাড়বো না। আমি শেষ হয়ে যাই যাব, কিন্তু এই তিনটে রুব্রিককে আমি ছাড়বো না। আমি তিনটে রুব্রিক ছাড়ছি না, কিন্তু আমি ডিগ্রিতে পৌঁছানোর জন্য তখন একটু ডোমেস্টিকে ঢুকেছি। কিভাবে রিয়াকশন করে, এতদিন ধরে ইনফার্টিলিটি চলছে, কিভাবে রিয়াকশন করে পরিবারের সাথে, তার রিয়াকশনটা কি, তার অ্যাডাপ্টেশনটা কি, কিভাবে মানিয়ে নিচ্ছে জিনিসপত্র, কিভাবে উত্তর দিচ্ছে, কিভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করছে। তাই জন্য কিন্তু আমি ভিতরে অনেকক্ষণ গল্প করেছি, শুধু ডিডি করার জন্য। সবাই এক জায়গায় একমত দিয়েছেন, বাচ্চাটা হলে তার এই হয়তো অশান্তিগুলো, এই সমস্যাগুলো হয়তো দূর হয়ে যাবে, অশান্তিগুলো চলে যাবে, অশান্তিগুলো থাকবে না, একটা বাচ্চা আসলে তো সব চেঞ্জ হয়ে যাবে, এটা সব মেয়েরাই বলে। কিন্তু এই কেসের ক্ষেত্রে এই কথাটা খুব ইম্পর্টেন্ট আছে, সব কেসের ক্ষেত্রে নয়, কিন্তু আমার এই কেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে। কেন? শাশুড়ির সঙ্গে আমার উঠতে বসতে অশান্তি হয়, শাশুড়ির সঙ্গে আমার উঠতে বসতে অশান্তি হয়। আমি একটু মোবাইল দেখবো, কাজ ফাজ করে এসে শাশুড়ি এসে ফোটা দেবে, মাথা খুব গরম হয়ে যায়, খুব রেগে যায়। কিন্তু তা সত্ত্বেও ডাক্তারবাবু, আমি যখন প্রশ্ন করি যারা আপনার হাজবেন্ড, কি বলবো, ও একটু বোকা, আমি ইগনেশিয়ার দিকে যাচ্ছিলাম, ইগনেশিয়া কেটে গেল এখানে, এই কথাটাই এ মেনে নিচ্ছে, আর হাজবেন্ড আবার বোকা, সহজ সরল। তার মানে ইনজাস্টিস কেন সাপোর্ট এখানে পেলাম না, গিয়েও ঢুকতে পারলাম না। আর হাজবেন্ড বোকা, না হাজবেন্ডের সাপোর্ট পায়, না আমার শাশুড়ির সাপোর্ট পায়। আরে আমি তো একজন ইনফার্টিলিটির মহিলা, আমার তো বাচ্চা আসছে না, সাপোর্টটা তো সব থেকে বেশি আমার দরকার মানসিক ভাবে। আমার হাজবেন্ড না আমাকে সাপোর্ট করে, না আমার শাশুড়ি আমাকে সাপোর্ট করে। 9 বছর ধরে আমি এই সাপোর্টটা পাওয়ার চেষ্টা করছি, যেটা হয়তো আমার বেবি হলে সেটা পাবো আমি। দিস ইজ দ্য কোর ফিলিং। এই তিনটে রুব্রিকের সাথে যদি আমি একটা রুব্রিক নিয়ে নিই, অশান্তি হচ্ছে, অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, এগুলো সাইডে রাখুন। এখানে চাওয়াটা কি তার, এগুলোর কারণে তার চাওয়াটা কি? এগুলোর কারণে চাওয়া হচ্ছে সাপোর্ট। আমার একটু সাপোর্ট চাই, আমি একটু সাপোর্ট পেতে চাই। আমার হাজবেন্ড বোকা মানুষ, যদি বলতো আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করে না, মাকে সাপোর্ট করে, এটা অন্যদিকে চলে যেত। বোকা মানুষ, আমার হাজবেন্ডকে কি বলবো বলুন তো? ও মাকেও কিছু বলে না, আমাকেও কিছু বলে না, চুপচাপ থাকে। আর আমার শাশুড়ির সঙ্গে আমার সবসময় অশান্তি হয়, আমার শাশুড়ির সঙ্গে আমার সবসময় ঝগড়া লেগে থাকে। এই অবধি যদি আমরা থাকি, এই অবধি যদি আমরা থাকি, আমরা একটা রুব্রিকে খুব সহজেই পৌঁছে যাই। দ্য রুব্রিক ইজ ডেসপেয়ার সাপোর্ট ওয়ান টু বি। ব্যাখ্যা করব, ডেসপেয়ারের ব্যাখ্যা আমি এতক্ষণ আগে করে দিয়েছি। ল্যাকিং অফ হোপ, কোনো আশা নেই, সব আশা ছেড়ে দিয়েছে, তার মধ্যে কোনো আশা নেই।
হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, তাই জন্য সে কি চায়, চিকিৎসার ক্ষেত্রেও চায়। এবার দেখুন পুরো কেসটা এর মধ্যে, এই রুব্রিকের মধ্যে ঢুকে আছে, পুরো কেসটা এই রুব্রিকের মধ্যে ঢুকে আছে। দেখুন কি চায়, সাপোর্টেড ওয়ান টু বি, একটু সাপোর্ট চায়। হোয়াট ইজ ওয়ান? এ ল্যাকিং অর ডেফিসিয়েন্সি অফ সামথিং, এ ল্যাকিং অর ডেফিসিয়েন্সি অফ সামথিং, যেটার অভাব আছে সেই জিনিসটা চাই। কিসের অভাব আছে? বেবি আসছে না, অভাব আছে। শাশুড়ির সঙ্গে অশান্তি হচ্ছে, স্বামীর ভালোবাসার অভাব আছে। এই যে সাপোর্ট গুলো, আমি ইনফার্টিলিটিতে ভুগছি, শাশুড়ি তো আমাকে একটু সাপোর্ট করবে, মানসিক ভাবে হোক, শারীরিক ভাবে হোক, আমাকে হাত পাকে, আমাকে সেবা করুক, বা আমাকে একদিন ছুটি দিক কাজ থেকে, কোনোভাবেই না স্বামীর কাছে সাপোর্ট পাচ্ছি, না আমার শাশুড়ির কাছে সাপোর্ট পাচ্ছি, না আমার নিজের কোনো সন্তান আছে। আমি টোটাল হতাশ। হোয়াই ডিসপেয়ার? একদিনের কেস নয়, 9 বছর ধরে এটা চলছে। ন বছর ধরে এই সাপোর্টটা খুঁজে বেড়াচ্ছেন উনি, কারো কাছে এই সাপোর্টটা পাচ্ছে না। ওয়ান্ট এ ল্যাক অর ডেফিসিয়েন্সি অফ সামথিং, যে জিনিসটা নেই সেই জিনিসটা চাওয়া, পাওয়ার আকাঙ্ক্ষা। আমার কাছে কি নেই? এই ভদ্র, আপনারা সবাই সঠিক অ্যানালাইসিস করেছেন, এই ভদ্র মহিলার কাছে সেই সাপোর্টটা নেই। কিসের সাপোর্ট? ভালোবাসার সাপোর্ট, কেয়ারের সাপোর্ট, লাভের সাপোর্ট, অ্যাংজাইটির সাপোর্ট, ফিয়ারের সাপোর্ট, যত রকম নেগেটিভ থট আছে সেখান থেকে বেরোনোর সাপোর্ট কারো কাছ থেকে পাচ্ছে না, না হাজবেন্ড না শাশুড়ি। এই যে বোকা, আমার হাজবেন্ড বোকা, বোকা মানে এখানে বুঝে যেতে হবে, এই বোকা মানে হচ্ছে ইনি ওয়াইফ হাজবেন্ডের মধ্যে সম্পর্কটাও সেইভাবে বিল্ড আপ নয়, যেটা বন্ডিং বলে। ইনি খুব ম্যাচিওর ওনার হাজবেন্ডের থেকে, তাই জন্য হাজবেন্ড যে ওনাকে একটু সাপোর্ট করবে সে সাপোর্টটাও পায় না। এটা বুঝে যেতে হবে, ইনি খুবই ম্যাচিওর ওনার হাজবেন্ডের, রাদার দ্যান হিজ হার হাজবেন্ড। হাজবেন্ডের থেকে ইনি খুব ম্যাচিওর, হাজবেন্ড এনার কাছে বাচ্চা। তো এই সাপোর্টটাও একটা, যে হাজবেন্ডের যে একটা সাপোর্ট পাওয়ার কথা, আমি ওয়াইফ হিসেবে সেই সাপোর্টটাও কিন্তু আমি পাই না। তাই জন্য ওয়ান্ট নট ডিজায়ার, ডেসপায়ার সাপোর্ট, ডিজায়ার টু বি কেন হলো না? ডিজায়ারের থেকে ওয়ান্টের চাহিদাটা অনেক বেশি, কারণ এটা নেই তার কাছে, যে জিনিসটা নেই সেটাই সে পেতে চায়। এই রুব্রিকটা, এবার মজার বিষয় দেখুন, আমি আবার ফেসে গেলাম কেসে। এই রুব্রিকটা ক্লাব করলাম এবার, ওই জন্য বলি রেপার্টরি কিনুন, অরিজিনাল ভার্সন কিনুন, জমিও কিনুন। এই রুব্রিকটা আবার ক্লাব করলাম। ডেসপেয়ার সাপোর্ট ওয়ান্ট টু বি, বাম্বুসা, আমার কাজে দিল না। তো আমি যখন এই রুব্রিকটাকে এখানে অ্যাড করলাম, ডেসপেয়ার সাপোর্টেড ওয়ান্টস টু বি, যখন এই রুব্রিকটা অ্যাড করা হলো, আমি খেই হারিয়ে ফেললাম, আমি আবার খেই হারিয়ে ফেললাম। আমি আর পাচ্ছি না, আমি যে যাবো কোন দিকে। কারণ আমার দুটো রুব্রিক যেখানে আছে, দেখুন আমরা কিভাবে অ্যানালাইসিস করি, আমরা কেসটি কি করে কমপ্লিট করি, দেখুন কিভাবে আমরা অ্যানালাইসিস করব। আমি এটা কিন্তু ওই 15-20 মিনিটের মধ্যে আমার মাথার মধ্যে চলছে, কোনোভাবেই আমি মেলাতে পারছি না সেট। কারণ পুরো ফিলিং আছে, কোনটাকে ছাড়বো, ছাড়া যাবে না কোনোটাকে, একটাকেও ছাড়তে পারছি না আমি, এখানে পুরোটাই আমার লাগবে। আর আমি এখানে ক্যালকুলেটিভ মেথড নেই, যা একটাকে ছেড়ে দিলাম, একটা রুব্রিককে কেটে বাদ দিয়ে দিলাম। এই জায়গায় হচ্ছে নিজের জ্ঞানের পরিচয়। শুধু রুব্রিকের উপর ভরসা করে বসে থাকলে হবে না। এখানে যদি আপনার মনে হয় এই 4টে মেডিসিনের মধ্যে যে না, এই মেডিসিনটা এই রুগীটা এই মেডিসিনের অ্যাডাপ্টেশনের মতো কথা বলছে, এখানে কিন্তু রেপার্টরি ছেড়ে দিতে হবে। এটা আমার কথা নয়, হ্যানিম্যান স্যারও এই কথা বলে গেছে। পুরোপুরি রেপার্টরির উপর ভরসা করে থাকলে হবে না, ও তো ক্যালকুলেশন করে দেবে, বাকি বুদ্ধিমত্তার কাজ আপনার। আমি এখানেও কিন্তু ফেড আপ হয়ে গেলাম, আমি নিজে ডেসপেয়ারে চলে গেলাম। কি করব এবারে? এটা ব্যাম্বুসার ফিলিং নয়, বাম্বুসা এইভাবে নয়। বাম্বুসা ইয়েল্ড করে, কিন্তু বাম্বুসা ডেসপেয়ারে যায় না কখনো। আমি পারছি না এখান থেকে বেরোতে, কিন্তু পেশেন্ট তো ডেসপেয়ারে আছে, পেশেন্ট তো রেজিগনেশন দিয়ে দিয়েছে। আমি এবার যাব কি করে? এবার এই রুব্রিক গুলোই আমি একটু ট্রেজার এডিশনে গেলাম।
সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে কেটে দিয়ে আমি আবার ট্রেজারে গেলাম। আমি বলছি না ট্রেজার করবেন সবসময় না, কিন্তু যখন ফেসে যাবেন, আপনি সেই রুব্রিক গুলো ছাড়তে চাইছেন না, যে রুব্রিক গুলো আপনি 8.1 বা 9 থেকে নিয়েছেন, সেই রুব্রিক গুলোর সঙ্গে আপনার নতুন একটা ফিলিং আসছে রুব্রিকের, ওটাও অ্যাড করতে চাইছেন, হচ্ছে না, তখন আপনাকে হয়তো এগুলো যেতে হবে, এইসব জায়গায় যেতে হবে। এটা জমিয়তেও আছে, যে এটা দেখাবো আপনাকে, জমিয়তেও ট্রেজার এডিশনের এই রুব্রিকের এই যে মেডিসিন গুলো আসবে তার সেটটা জমিয়তেও আছে। এবার চলে যাচ্ছি আমি ট্রেজার এডিশনে, কারণ আমি এই ফিলটা ছাড়বো না, আমার কেসটা কমপ্লিট হয়েছে এবং আমি কনফিডেন্ট যে আমি যে রুব্রিক গুলো সিলেক্ট করেছি যথাযথ। আমি আবার নিলাম ইয়েল্ডিং ডিসপোজিশন, আমি আবার নিলাম ডেস্পায়ার রিকভারি অফ, আমি আবার নিলাম রেজিগনেশন, আমি এবার নিলাম ডেস্পায়ার সাপোর্ট 1-2B। আমার কাছে দুটো মেডিসিন আসলো। এতক্ষণ যে মেডিসিন গুলোর কথা ভাবছিলাম, অ্যাসিড ফোর্স, অ্যালুমিনা, তারপরে হচ্ছে গিয়ে লাইকোপোডিয়াম, কার্সিনোসিন, আমার কাছে দুটো মেডিসিন চলে আসলো, স্পঞ্জিয়া এন্ড ডালকামারা। আমার কাজ সুবিধা হয়ে গেছে এবং আমার মনের মতো হয়েছে। এই জায়গায় আসার পর যখন দুটো মেডিসিনকে দেখলাম, আমি কিন্তু তখন একটু হেসে ফেলেছি, কারণ এতক্ষণ ফিলিং বুঝতে পারছি না কোন মেডিসিনকে ফিল দিচ্ছে, এটা কি ধরনের কথা বলছে। তখন কিন্তু আমার মনে একটা হাসি ফুটে গেছে, না এবার আমি ডিডি করতে পারবো। তখন আমি বললাম না, একটা লিডিং কোশ্চেন করছি, লিডিংটা এই কারণে লিড করতে হয়েছে, এই দুটো মেডিসিনের মধ্যে আমাকে ডিডি করতে হবে বলে। লিডটা আমি তখন এই কারণেই করেছি, কারণ আমি বুঝে গেছি এই দুটোর মধ্যে একজন হবে। এবার দুজনের মধ্যে আমাকে শর্ট জার্নি আমার জানা আছে, মেডিসিনের শর্ট জার্নি আমার জানা আছে, আমি স্যারের কাছ থেকে দুটো মেডিসিন ভালো করে জানা, একজন টর্মেন্টে থাকে, একজন ড্যাম্প কোল্ড ওয়েদারে থাকে, দুজনের অ্যাডাপ্টেশন দুই রকম। এই পেশেন্টের মধ্যে টর্মেন্টিং আছে, বলছে না সবসময়, আমি সব সময় আমার মাথা গরম হয়ে থাকে, সব সময় মন থেকে বেরোতে পারছি না, ইজ ইট টর্মেন্টিং? আমি রুব্রিক বলছি না, কিন্তু আমি দুজনের অ্যাডাপ্টেশন কিন্তু দুভাবে ভাগ করছি। অর ইট ইজ এ কোল্ড ড্যাম্প ওয়েদার, কারো কাছে সাপোর্ট পাচ্ছি না, কারো কাছে ভালোবাসা পাচ্ছি না, কোনটা আছে? দুটোই সাথে সাথে চলছে। ফ্যান্টাস্টিক, আমাদের অথররা যেভাবে রুব্রিক বানিয়ে গেছে এবং তার আন্ডারে যে অথেন্টিক ভাবে মেডিসিন দিয়ে দিয়েছে, এই পেশেন্টের মধ্যে দুটোই আছে। এখানেও ফেসে গেছে, তাহলে তো দুটো মেডিসিন দেবো। তার মধ্যে টর্মেন্টিংও আছে, তার মধ্যে আবার মানে ড্যাম্প কোল্ড ওয়েদারও আছে। আপনারা এই কেসটা দেখেছেন, আপনারাও এখন বুঝতে পারছেন। আমি আবার এখানে এসে ফেসে গেলাম। সব সময় মাথার মধ্যে থট টর্মেন্টিং বলে একটা রুব্রিক আছে, স্যারের কাছে শিখেছিলাম, বিউটিফুল রুব্রিক, স্যার আমার ক্ষেত্রে ধরিয়েছিলেন এই রুব্রিকটা, এটাও আমার মাথার মধ্যে চলে। ইজ ইট থট টর্মেন্টিং পারসিকিউটেড বাই? সব সময় তাকে অশান্তির মধ্যে রেখেছে, তার কারণে ডেসপায়ারে চলে গেছে? অর ইজ ইট ডেসপায়ার কোল্ড ড্যাম্প ওয়েদার ফ্রম? ডেসপায়ার কারণে হতাশ হয়ে গেছে, সবসময় কোল্ডটা পেয়ে 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 হতাশ হয়ে গেছে, কোন দিকে যাব আমার মাথা কাজ করছে না। তখন আবার বিউটিফুলি ডক্টর সেহেগেল স্যার আমাদেরকে এখান থেকে উদ্ধার করলেন। ওই জন্য পড়তে হবে, সব সময় পড়তে হবে, সব অথরদেরকে পড়তে হবে, অর্গানলও পড়তে হবে। পড়ার বই গুটিয়ে দিলে হবে না, নাহলে এই ধরনের কেস সলভ করা খুব কঠিন হয়ে যাবে। এবার আমি দুটো মেডিসিনের কাছে পৌঁছে গেছি, এবার আমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং আমিও জানি ইয়েস এই দুটোই, না এটা কার্সিনোসিন, না এটা লাইকোপোডিয়াম, না এটা অ্যাসিড ফস, না এটা ন্যাট্রামিন। এত দূর চলে এসেছি আর 90% এসে 10% পারবো না দুটো ডিডি করতে? একটা ভুল আমার কেসটা কিন্তু ঘেটে যাবে। সুতরাং আমাকে এখানে সঠিক ডিডি করতে হবে, তাই জন্য আমি লিডিং করেছি। আপনি তাহলে আপনার শাশুড়ির জন্য এত করেন কেন? আপনি এত মানসিক ভাবে অত্যাচারিত হয়ে আছেন, মানসিক যন্ত্রণায় ভোগ করছেন, আপনি তাহলে শাশুড়িকে করবেন কেন? কেন করবো না ডাক্তার বাবু? আমার হাজবেন্ডের মা হয়তো, আমার হাজবেন্ডের মা তো, সে তো আমার হাজবেন্ড, করতে তো হবে, ওই জন্যই করি।
শাশুড়ির সেবা কিন্তু কোনোদিনও বন্ধ করেনি, রান্না থেকে শুরু করে সব করে। কেন করে? ওয়াই ওয়াই পার্টটা যদি এখানে যোগ করেন, কারণ আমার হাজবেন্ডের মা, আমাকে করতে হবে, আমাকে করতে হবে, যেহেতু আমার হাজবেন্ডের মা। এর সাথে যদি এই রুব্রিকটা সহজ রুব্রিক মনে হবে, কিন্তু এই রুব্রিকটা আপনাকে বুঝতে হবে। এই রুব্রিকটা আমরা নিতে পারি না বা আমরা ভুল গ্রহণ করি। আজকে এই রুব্রিকটা পার্থক্য করে দেব। আমরা মঙ্গলবারের ক্লাসে এই রুব্রিকটা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা ডিডি করেছিলাম এই রুব্রিকটাকে। এর সাথে একটা রুব্রিক নিতে হবে, সিম্পল একটা রুব্রিক। Careful of relative above. This is Dalkamara. একটা রুব্রিক পুরো কেসটাকে ঘুরিয়ে দিল আমার। কেয়ারফুল অফ রিলেটিভ অ্যাবাউট যদি এখানে ঢুকে যায়, তাহলে এটা আমার ডালকা। তাহলে আমার পুরো কভার করেছে, প্রেজেন্ট কভার করেছে, আমার প্রিডমিনেটিং কভার করেছে, আমার পারসিস্টিং কভার করেছে এই পাঁচটা রুব্রিকে। তখন আমি পুরো আশ্বস্ত, আমার মেডিসিন সিলেকশন একদম ঠিক হয়েছে। কারো ক্ষমতা নয় এই মেডিসিনটা ফেল করিয়ে দেবে, আমি যা সিলেকশন করেছি। এত কিছু আমাদেরকে চেম্বারে বসে করতে হবে এবং এগুলো শিখতে হবে, ক্লাস করে করে শিখতে হবে। একটা রুব্রিক পুরো কেসটাকে ঘুরিয়ে দিল। ইয়েস, ইট ইজ ডালকামারা। কেন ডালকামারা? এবার স্লাইডে চলে যাব। হোয়াই, কেন, হোয়াট ইজ রিলেটিভ কেয়ারফুল আদার্স? অনেকে প্রশ্ন করেছেন যে আমার ছেলের যদি ক্ষতি হয়ে যায় ডাক্তারবাবু, তাহলে আমাকে ওষুধ দেওয়ার দরকার নেই। ওটা আদার্সে কেন বলো, ওটা রিলেটিভে আসলো না কেন? আজকে ব্যাখ্যা দেবো আপনাদেরকে, কেন ওটা আদার্স, কেন ওটা রিলেটিভের মধ্যে নয়, ব্যাখ্যা দেবো। সঙ্গে থাকুন, ব্যাখ্যা এক্ষুনি দিচ্ছি। হোয়াট ইজ কেয়ারফুল আদার্স অ্যাবাউট এন্ড হোয়াট ইজ কেয়ারফুল রিলেটিভ অ্যাবাউট, এবং এই কেসের সঙ্গে কিভাবে জড়িত আছে। এই দুটো ডিডি কিন্তু খুব সুন্দরভাবে জেনে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা ভুল জায়গায় ইন্টারপ্রিটেশন করে দেবো। কেয়ারফুল অফ রিলেটিভস অ্যাবাউট, হোয়াট ইজ রিলেটিভ, আমি সিম্পল ভাবে সহজ 4-5টা ডিকশনারি থেকে যেটা সহজ হয়েছে, যেটা অ্যাপ্লিকেবল, সেই মানেটাই বার করার চেষ্টা করেছি। প্রথম যেটা ফরমোস্ট মিনিং, আমরা সবাই জানি, এ পারসন কানেক্টেড বাই ব্লাড অর ম্যারেজ। এ পারসন কানেক্টেড বাই ব্লাড, আমার সঙ্গে যার রক্তের সম্পর্ক অথবা আমার সঙ্গে যার বৈবাহিক সম্পর্ক, মানে আমার বিয়ে হয়েছে আমার ওয়াইফের সাথে, তার বাবা মা আত্মীয় স্বজন সবাই কিন্তু তখন আমার রিলেশন হয়ে গেল। বাট 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 দ্বিতীয় মিনিংটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এখানে। এই দ্বিতীয় মিনিংটা ভুল করলে চলবে না। এটাই আমাদের মেটাফরিক্যালি ইউজ হয় ম্যাক্সিমাম আমাদের হোমিওপ্যাথিক লিটারেচারে। এ থিং হ্যাভিং এ রিলেশন টু অর কানেকশন উইথ অর নেসেসারি ডিপেন্ডেন্স অন অ্যানাদার থিং। একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের সঙ্গে যে কানেকশনটা থাকে, সেটাকে আমরা বলি রিলেশন, রিলেশনশিপ। সেখান থেকেই তৈরি হয় রিলেটিভ। কিরকম কঠিন হয়ে গেল, আমি ব্যাখ্যা দিচ্ছি, সহজ করে দিচ্ছি। আজকে আমার একটা মেয়ে আছে 3 বছরের, সত্যি কথা বলছি, একদম বাস্তব ব্যাখ্যা দিচ্ছি। 3 বছরের মেয়ে, সে বড় হলো, তার বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পর সে আর বাবার সঙ্গে সম্পর্ক রাখলো না, কোনো সম্পর্ক নেই, না খোঁজ রাই 5 বছর 6 বছর 7 বছর। ফিজিক্যালি বায়োলজিক্যালি সে কিন্তু রিলেশন রিলেটিভ, সেটা ডিকশনারিতে সে আমার রিলেশনে আছে, জেনেটিক্যালি সে রিলেশনে থাকলো, বাট মানসিক ভাবে তার সঙ্গে কিন্তু আমার কোনো রিলেশন নেই। আমার পাশের বাড়ি, আমার যে পাশের বাড়িতে, সে কিছু ভালো মন্দ করলে আমাকে দিয়ে যায়, আমার ওয়াইফ কিছু ভালো মন্দ করলে তাকে দিয়ে আসে। এই যে কানেকশন, দেওয়া নেওয়ার একটা কানেকশন, তাদের হটপটের বাটি আমার ঘরে আসে, আমার হটপটের বাটি তাদের ঘরে যায়, ভাইস ভার্সা, এইভাবে চলতে থাকে। এই যে ব্রিজ একটা তৈরি হয়েছে, দিস ইজ রিলেশন। তার মানে যার সঙ্গে সম্পর্ক স্থাপন করে রাখা যায়, সেই কিন্তু রিলেশনের মধ্যে পড়ে। আজ আমার পিসির সঙ্গে বা কাকুর সঙ্গে রিলেশন নেই, বলি না রিলেশন, কোনো রিলেশন নেই, দিস ইজ দ্য রিয়েল ফিলিং। এটাই হচ্ছে রিয়েল ফিলিং। রিলেশন মানে তাদের মধ্যে একটা কানেকশন থাকবে, অলরেডি একটা দেওয়া নেওয়ার সম্পর্ক থাকবে, যাওয়া আসার সম্পর্ক থাকবে, দেওয়া নেওয়ার সম্পর্ক থাকবে, কলের সম্পর্ক থাকবে, কিছু একটা কানেকশন থাকবে।
যতক্ষণ এই কানেকশনটা আছে তখনই সে তার সঙ্গে তার রিলেশন তৈরি হবে। যখনই একটা রিলেশন তৈরি হবে তখনই আমি বলবো সে আমার রিলেটিভ। আর আদার্স আমি ছাড়া বাকি সবাই, আমার সন্তান, দেওয়া নেওয়ার সম্পর্ক আছে কি আমার সন্তানের সাথে? আমার মেয়ে এখন ছোট, মেটাফরিক্যালি বোঝার চেষ্টা করুন, আমার মেয়ে কিন্তু ছোট, আমি বাবা, আমার কিন্তু তার কাছে কোনো আশা নেই, আমি তো চাইবো তাকে আরো দিই। আমার এটা তো একতরফা হয়ে গেল, দেওয়া নেওয়াটা কোথায় হলো? আমার মেয়ে যদি আমাকে ভালো নাও বাসে, আমার মেয়ে যদি আমাকে গালাগালিও দেয়, আমার মেয়ে যদি আমাকে দেখে ভয় পেয়ে যায়, রেগে যায়, আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে না চাই, এইক্ষণই বলছে। অনেক বাচ্চারা তো করে, ওসিটির বাচ্চা ওকে মানে সহ্য করতে পারে না, হ্যাঁ করে প্যারেন্টসদের সঙ্গে অশান্তি করে, তো তার বাবা মা কি তাদেরকে ঘর থেকে বার করে দেয়? তার মানে এখানে রিলেশন নেই, সে কিন্তু আদার্সের মধ্যে পড়লো, সে কিন্তু আদার্সের মধ্যে পড়লো। আমার তার কাছে কিছু পাওয়ার নেই যে সে দেবে তারপর আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো না, বাট রিলেশনে সাবকনসিয়াসলি এই সম্পর্কটা থাকে। আপনার সঙ্গে যার কানেকশন, এবার আপনাদের নিজের ফ্যামিলির মধ্যে ঢুকে যান, দেখেন কার সঙ্গে কার রিলেশন আছে, যার সঙ্গে রোজ কথা হবে বা যার সঙ্গে লেনদেন আছে, যার সঙ্গে বলি না ব্যবসার সম্পর্ক তার সাথে, অফিসের সম্পর্ক তার সঙ্গে, পার্টির সম্পর্ক। সম্পর্ক মানেই তো রিলেটিভের মধ্যে পড়ে গেল। দিস টার্ম ইজ ইউজ ফর রিলেশন। যখনই সম্পর্কটা আমার তৈরি হলো তখনই তো সে রিলেশনের মধ্যে পড়ে গেল। আমার অফিসের কলিগ, বললাম তো, তার মানে অফিসে তার সঙ্গে আমার কাজের লেনদেন আছে, কানেকশন আছে, দেওয়া নেওয়া আছে। কিন্তু একটা বাচ্চার কাছে একটা মায়ের কি দেওয়া নেওয়া থাকে? মা শুধু দিয়ে যাওয়া, আমি ছাড়া সবাই, দিস ইজ আদার্স ফর। আর আমি ছাড়া আমার সঙ্গে যার কানেকশন আছে, দিস ইজ রিলেটিভ। আমি বাদে সবাই আদার্স। এই রিলেটিভ আদার্সের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু রিলেটিভের মধ্যেও আদার্সে ঢুকবে এমন কোনো কথা নয়, ঢুকে যেতে পারে, কিন্তু দুটোর মধ্যে সাটেল মিনিং। ডিডি হচ্ছে এটা, কোথায় কোনটা? আমার বাচ্চা আমার বুকে ব্রেস্টে পেন হচ্ছে, আমার ওকে ওষুধ দিতে এসে আমার বাচ্চার বুকের দুধ খায়, আমার সঙ্গে ইমোশনাল বন্ডিং কি? আমার বাচ্চা তো যদি আজকে আমাকে নাও দেখতে পারে ভবিষ্যতে, আমি তো আমার বাচ্চার কাছে কিছু পাচ্ছি না, আমি আমার বাচ্চাকে এফেকশন দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি, আদর দিচ্ছি। সে যে আমাকে দেখবে এমন তো কোনো ব্যাপার নেই। সুতরাং যার সঙ্গে যার রিলেশন থাকে, যার সঙ্গে যার কানেকশন থাকে, দুজনের মধ্যে টু ওয়ে কানেকশন থাকবে, দুদিক থেকে। আমার পড়োশিকে আমি খাবার দেবো, সে আমাকে আবার দিয়ে যাবে, তাদের বাড়ি আমি যাব, সে আমার বাড়িতে আসবে, একটা রিলেশন আছে তার সাথে। দ্যাট ইজ, সে কিন্তু আমার রিলেটিভের মধ্যে পড়ে গেল। ইন দ্য মিন অফ মেটাফরিক মিনিং, মানসিক ভাবে কিন্তু তার সঙ্গে একটা রিলেশন তৈরি হয়ে গেছে আমার। হাই হ্যালো একটা চলছে, রেগুলার চলছে তার সাথে। তার মানে একটা কানেকশন থাকতে হবে, এই কানেকশনটা রানিং থাকতে হবে। এখানে কি বলেছে? আমার হাজবেন্ডের মা হয়তো, আমার কানেকশনটা তো রানিং আছে, আমার কানেকশন তো রানিং আছে, না হলে সে প্রেগনেন্ট হলো কি করে? তার মানে সেক্সুয়াল রিলেশন আছে হাজবেন্ডের সাথে, এটাও একটা কানেকশন, যেহেতু সে আমার হাজবেন্ড হয়। এবং হাজবেন্ডের কেয়ার করে যেহেতু সে আমার হাজবেন্ড হয়, এবং হাজবেন্ডের সাথে সাথে হাজবেন্ডের মায়েরও কেয়ার করে যেহেতু আমার হাজবেন্ডের মা হয়। বন্ডিং আছে অবশ্যই, কার থ্রু থেকে? হাজবেন্ডের শুরু থেকে। আবার হাজবেন্ড একটু বোকা, ভালোবাসার বন্ডিং কানেকশনটা কার মাধ্যমে আছে? হাজবেন্ডের সঙ্গে ওয়াইফের ভালোবাসাটা কি ওয়ান ওয়ে নাই, টু ওয়ে। সে একটা সহজ সরল মানুষ, তার জন্য আমি তো ওকে ভালোবাসি, এগুলো কথা বলেনি। দিস ইজ দ্য ফিলিং। দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার কানেকশন, যার কারণে হাজবেন্ডও রিলেটিভ এবং হাজবেন্ডের মাও রিলেটিভ। কেয়ারফুল অফ রিলেটিভ অ্যাবাউট, যার কারণে শাশুড়ি যতই গালাগালি দিক, শাশুড়ি যতই রাগারাগি করুক, শাশুড়ি অসুস্থ হলে আমি তার সেবা করি, করতে না চাইলেও করি, কারণ ওই যে কথাটা বলেছে না, আমার হাজবেন্ডের মা হয়। এতটা কেয়ারফুল। 9 বছর ধরে তুই অশান্তির মধ্যে আছিস, তোর বাচ্চা আসছে না, তোর ইনফার্টিলিটি চলছে, তোর শাশুড়ি তোকে কথা শোনায়, তোর শাশুড়ি তোর সঙ্গে ঝগড়া করে, তোকে ফ্রিলি ঘুরতে দেয় না, ঘরের মধ্যে বাইরে যেতে দেয় না, তাও তুই কেয়ার করে যাচ্ছিস কেন? একটাই কারণ, আমার হাজবেন্ডের মা হয়। আর হাজবেন্ডের কথা কেন মানছে? তার মানে হাজবেন্ডের সঙ্গে রিলেশন আছে বলে হাজবেন্ডের কথা মানছে। সবাই তো হাজবেন্ডের কথা মানে না।
সেই ইমোশনাল বন্ডিং আছে স্বামী স্ত্রীর মধ্যে নিশ্চয়ই, কিন্তু তা সত্ত্বেও সে ও শাশুড়ি করছে, যদিও সে সাপোর্ট পাচ্ছে না আরো কাছ থেকে, যে সাপোর্টটা তার পাওয়ার দরকার সে সাপোর্টটুকু পাচ্ছে না। কিন্তু যেহেতু একটা রিলেশনের মধ্যে আছে, একটা রিলেটিভ রিলেশনের মধ্যে বন্ডিং হয়ে আছে স্বামী স্ত্রীর, তার পরিবারের আত্মীয় মানে আমার আত্মীয়, এবং আমাকে তার জন্য করতে হবে। তাই জন্য আমি এখানে রুব্রিকটা নিয়েছিলাম কেয়ারফুল অফ রিলেটিভ অ্যাবাউট। আমি দিয়েছিলাম ডালকামারা 200 3টে ডোজ, এখনো শেষ করিনি ডালকামারা। ডালকামারার কিছু জিনিস আপনাদেরকে জানা জরুরি আছে। থ্যাংক ইউ। এবার ডালকামারার এই জায়গাটা যদি আপনারা মিস করে যান, তাহলে কিছু জেনে রাখতে, কেন এত বই পড়তে হয়, এমনি এমনি এত জায়গায় আমাদেরকে কেন ঢুকতে হয়, এমনি এমনি নয়, বিভিন্ন রকম অথর পড়তে হয় আমাদেরকে। তার মধ্যে 3-4টে অথরের লেখা আমার ভালো লেগেছে, যেটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। যারা ক্লাস ছাড়তে চান ছেড়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই জায়গাটাই আমাদের মরবিড কিছু জায়গায় জেনে রাখতে হবে। আমরা ডালকামারা ক্লাসিক্যালি কি শিখে এসেছি, এটাকে মেন্টাল স্টেটে আমরা ট্রান্সফার করব। লাস্ট আমাদের স্লাইড উইলিয়াম বরিকের কথা থেকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। হট ডেজ এন্ড কোল্ড নাইট টুয়ার্ড দ্য ক্লোজ অফ সামার আর স্পেশালি ফেভারেবল টু দ্য অ্যাকশন অফ ডালকামারা। হট ডেজ এন্ড কোল্ড নাইট টুয়ার্ড দ্য ক্লোজ অফ দ্য সামার, গরম শেষ হয়ে যাচ্ছে, শীতের শুরুতে, দিনে গরম রাতে ঠান্ডা, দিনে গরম রাতে ঠান্ডা, আমরা ডালকামারা ইউজ করে এসেছি ক্লাসিক্যালি। এটা স্যার অ্যালেনা বলেছেন স্যার। ইয়েস, আমি যাব, সবাই এই কথাটা ইউজ করেছেন, সবাই এই কথাটা ইউজ করেছেন। হোয়াট ইজ দিস? ডালকামারার ডোমেস্টিক অ্যাফেয়ার্স খুব সুন্দরভাবে তার জীবনযাপন, বিয়ের পরে কেয়ারফুল রিলেটিভ সবকিছু করে যায়। তা সত্ত্বেও যখন সে আর ভালোবাসা, সেই কেয়ার অপোজিট তরফ থেকে পায় না, শাশুড়িও দিচ্ছে না, হাজবেন্ডও দিচ্ছে না, যাও দিচ্ছে না, ননদও দিচ্ছে না, সামারের এন্ড হয়ে গেল, কোল্ড এবার শুরু হলো। হয়তো হাজবেন্ডের সঙ্গে ভালো সম্পর্ক আছে বলেই সে এতদিন ধরে শাশুড়ির সঙ্গে মিলে যাচ্ছে, মানে সম্পর্কটা রেখেছে। হাজবেন্ড যখন অফিসে চলে যায়, কোল্ড নাইট। হাজবেন্ড যখন অফিস থেকে ফিরে আসে, হট ডে। কারণ ড্যাম্প ওয়েদারে তো ডালকামারার অ্যাগ্রাভেশন। সিম্পল এখানে বোঝার চেষ্টা করুন কিভাবে হচ্ছে। স্বামীর সঙ্গে আমার সম্পর্ক আছে বলেই আমার এত যে ড্যাম্পনেস, এত ড্যাম্প পাচ্ছি আমি আমার ফ্যামিলির কাছ থেকে, যেহেতু সে আমার স্বামী হয়, সে কিছুটা ওয়ার্ম আমাকে তার কাছ থেকে তো আমি পাই, যেহেতু সে আমার হাজবেন্ড। তাই জন্যই আমি এদেরকে এত কেয়ার করি। হট ডেজ এন্ড কোল্ড নাইট টুয়ার্ডস দ্য ক্লোজ অফ সামার, গরমের শেষে, কারণ ডালকামারা গরম মানে ডালকামারা নয়, ঠান্ডা থেকে, ড্যাম থেকে, বেসমেন্ট থেকে ডালকামারার অসুস্থতাটা শুরু হয়। তারপরে সামার মানে ডালকামারার জন্য খুব ভালো ওয়েদার। হোয়াট ইজ দিস সামার? এই সামারটাই হচ্ছে গিয়ে তার হাজবেন্ড হোক, তার রিলেটিভ হোক, এই যে তাদের জন্য করে যায় অ্যাঙ্গার, কোয়ারেলসাম অ্যাঙ্গার উইদাউট, একটা রুব্রিক আছে। আমি যত্ন করি, আমি কেয়ার করি, কিন্তু আমার তাদের প্রতি কোনো রাগ নেই। আমি ঝগড়া করি তাদের সাথে, আমার ঝগড়া হয়ে যায়, যখন যেরকম হয় ঝগড়া হয়, কিন্তু মন থেকে তাদের প্রতি কোনো রাগ নেই। হয় বলতে পারে আমার স্বামীর মা হয় বলতে পারে আমার ননদের শাশুড়ি হয়, যে কোনো একটা কানেকশন সেখানে থাকবে। হট ডেজ এন্ড কোল্ড ওয়েদার দুটোই আছে, দিনে গরম রাতে ঠান্ডা, স্বামীর ভালোবাসাও আছে, শাশুড়ির অশান্তিও আছে। হট ডেজ কোল্ড ওয়েদার, হট ডেজ কোল্ড নাইট, হট ডেজ কোল্ড নাইট, স্বামীর ভালোবাসাও আছে, তার সাথে সাথে শাশুড়ির অত্যাচারও আছে। এই কেসের মধ্যেও তাই ছিল। এখন আমরা বুঝতে পারি যে এই বইগুলোর অথাররা কি বলতে চেয়েছে। পেশেন্ট লিভিং অর ওয়ার্কিং ইন ড্যাম কোল্ড বেসমেন্ট, তার বাড়িটা তো ড্যাম ধরে গেছে, তার সম্পর্কের মধ্যে ড্যাম ধরে গেছে, তার রিলেশনের মধ্যে ড্যাম ধরে গেছে, তাদের মধ্যে একটা ড্যাম্পনেস চলে এসেছে শাশুড়ি আর বৌমার মধ্যে। লিভিং অর ওয়ার্কিং, দেখুন দুটো কথা আছে, পেশেন্ট লিভিং অর ওয়ার্কিং ইন ড্যাম কোল্ড বেসমেন্ট, সেখানে থাকছে এবং সেখানে কাজ করছে, পেশেন্ট তো তাই করছে। এখানে কি ড্যামটা হচ্ছে যে সাপোর্টটা তার পাওয়ার কথা, সাপোর্ট পাচ্ছে না, না পেয়ে কোল্ড হয়ে ড্যাম ধরে গেছে, ছ্যাতলা ধরে গেছে, ডেসপেয়ারে চলে গেছে। ডেসপেয়ার পেন অ্যাবাউট, একটা রুব্রিক আছে, অলসো দেয়ার ইজ এ ডালকামারা। হোয়াট ইজ পেন? এই রিলেশনের পেন, এই সম্পর্কের ব্যথা,
তার সাথে সাথে অসুস্থতার যে ব্যথা, যেটা সে চায় কিন্তু পায় না। পাঠক স্যার খুব ভালো কথা বলেছেন এখানে, ওই একই কথা। It affects the mucous membrane producing excessive secretion, especially bronchi, bladder and eyes. যখন ডালকামারা এফেক্টেড হয় এই ড্যাম্প কোল্ড ওয়েদারে, তখন তার বডি ইমিউনো সিস্টেম কি করে, প্রচুর পরিমাণে মিউকাস, আমাদের সেকেন্ড ধরে বলে ডিসচার্জ, যত বেশি ডিসচার্জ বেরোবে তত বেশি মানে আমাদের বুঝতে হবে যে পেশেন্ট ভালোর দিকে আছে। এই এত সেনসিটিভ ডালকামারার পেশেন্ট স্বামীর অত্যাচার সহ্য করতে পারে না, শাশুড়ির অত্যাচার সহ্য করতে পারে না, যখনই অত্যাচার হয় তার সঙ্গে কিন্তু ঝগড়া করে ফেলে। What is some sensitive pain to despair, pain from abusive anger without, এই যে মিউকাস তার মুখের মাধ্যমে বেরোচ্ছে, যখনই তাদের সঙ্গে অশান্তি হয় তখনই কিন্তু মিউকাসটা বেরিয়ে। হোয়াট ইজ মিউকাস? মাইন্ডের মেটাফরিক্যালি মিউকাস হচ্ছে থুতু, নোংরা জিনিস, বাজে জিনিস উগলে ফেলে। সে তো বলছে আমিও ঝগড়া করে ফেলি, আমিও আমার শাশুড়ির সাথে ঝগড়া করে ফেলি। এই যে মিউকাসটা, এই যে ড্যাম্প কোল্ড ওয়েদারে বুকে জমতে 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 একটা সময় তো বমি হয়ে হোক, কাশি হোক, বের করে ফেলে দেয়। আমিও তো করে ফেলি, আমিও তো ঝগড়া করে ফেলি। বিউটিফুলি এক্সপ্লেন করেছে এসআর পাঠক স্যার এই জায়গাটায়। কোথা দিয়ে বেরোচ্ছে, মুখ দিয়ে। মিউকাস যেখানে আছে, যে জায়গাটা সব থেকে বেশি সেন্সিটিভ, সেই জায়গা থেকে মিউকাস বেরোচ্ছে। ডালকামারার ক্ষেত্রে মাইন্ড সব থেকে বেশি সেন্সিটিভ, তার মিউকাসটা কি আকারে বেরোচ্ছে? মুখের ভাষা আকারে, টোন আকারে, কথার আকারে বেরোচ্ছে। আর HCl এর একটা কথা বলেই দিয়েছে, পার্সপিরেশন বিং সাপ্রেস ফ্রম কোল্ড, ডায়রিয়া ফ্রম টেকিং কোল্ড ইন ড্যাম্প প্লেসেস। পার্সপিরেশন কি? ফ্রুটফুল অ্যাক্টিভিটি করার পর যেটা ঘাম বেরোয়। আমরা বডিতে যখন কোনো এক্সারসাইজ করি না, তার পরিবর্তে কি করে আমাদের শরীরে ঘাম হয়। তো ঘাম মানে হচ্ছে আমি পরিশ্রম করেছি। এখানে পরিশ্রমের মানেটা কি হচ্ছে? বিং সাপ্রেস, তার ইমোশনাল লেভেলে, তার মেন্টাল লেভেলে, তার পজিটিভ যে আউটকাম গুলো বেরিয়ে আসার কথা, সেগুলো সব সাপ্রেস হয়ে গেছে কোল্ড ড্যাম্প ওয়েদারের জন্য। কোথা থেকে পাচ্ছে? শাশুড়ির কাছ থেকে, ননদের কাছ থেকে, জায়ের কাছ থেকে, ফাদারের কাছ থেকে, মাদারের কাছ থেকে, যার থেকে হোক। ওই যে ড্যাম্প পার্সপিরেশন, সে যে করে যাচ্ছে, সবার জন্য কাজ করে যাচ্ছে, খেটে যাচ্ছে, লড়ে যাচ্ছে, মারপিট করে যাচ্ছে, মানে মারপিট নয় ইন দা সেন্স অফ মিন, আমি বলতে চাইছি যে সবার জন্য করে যাচ্ছে। কেয়ারফুল রিলেটিভ মানে কি? বিছানা থেকে তোলা থেকে শুরু করে রান্না বান্না, খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো, সব করবে। কিন্তু তার যে একটা ফ্রুটফুল আউটকাম বেরোবে পার্সপিরেশনের মাধ্যমে, সে যে একটা আনন্দ থাকবে, একটা খুশি থাকবে, তার মধ্যে সেটা থাকে না, সেটা সাপ্রেস হয়ে যায়। এই HCl এর এটা কথা। কেন? পার্সপিরেশন বিং সাপ্রেস ফ্রম কোল্ড। কোল্ডটা কার কাছ থেকে পাচ্ছে? ওই শাশুড়ির কাছ থেকে, ননদের কাছ থেকে, জায়ের কাছ থেকে পাচ্ছে। ডায়রিয়া ফ্রম টেকিং কোল্ড ইন ড্যাম্প প্লেসেস। কিন্তু পার্সপিরেশন সাপ্রেস হয়ে যাচ্ছে, তার পরিবর্তে ডায়রিয়া হচ্ছে। ডায়রিয়া মানে কি? মুখ খারাপ করে দিচ্ছে, অ্যাবিউসিভ অ্যাঙ্গার উইদাউট, গালাগালি দিচ্ছে। শুয়ে পড়ুন তো, শুয়ে পড়ুন, বিছানা করে দিলাম তো, শুয়ে পড়ুন, এই খেয়ে নিন। খাওয়াও দিচ্ছে, বিছানাও করে দিচ্ছে, কিন্তু মুখ দিয়ে ডায়রিয়া করে ফেলছে। যত্ন করছে, কিন্তু যত্নটা ভালো ফেসে নয়, ভালো ওয়েদারে নয়। চিকিৎসা করাতে নিয়েছি তো আপনাকে চিকিৎসা করাতে। বলুন না আপনার কি কষ্ট হয়, ডাক্তারবাবুকে বলেন না। এত নাটক করছেন কেন? বলেন না কি হয় কষ্ট। চিকিৎসা করাতে নিয়েছে, কে নিয়েছে আপনাকে চিকিৎসা করাতে? না বৌমাই নিয়ে আসলো, আমি তো আসতে চাইছিলাম না। তার মানে কি? দিস ইজ অ্যাবিউসিভনেস, অ্যাঙ্গার উইদাউট। মনে কোনো রাগ নেই শাশুড়ির সম্পর্কে। যদি মনে রাগ থাকতো তাহলে শাশুড়িকে চিকিৎসা করাতে আনতোই না ডাক্তারের কাছে। কিন্তু মনে রাগ নেই, কিন্তু ডায়রিয়াটা করছে, ডায়রিয়া হয়েছে, পেনলেস ডায়রিয়া, পেনফুল ডায়রিয়া, যাই বলুন। মুখ দিয়ে তার প্রতি কিন্তু বাজে কথা বেরোচ্ছে, কিন্তু মন থেকে তার প্রতি কোনো রাগ নেই। দিস ইজ ডালকামারা ফ্রম ড্যাম্প প্লেস। যে প্লেসে, যে ওয়েদারে, যে পরিবেশে ওরা থাকে, সেই পরিবেশটাই ড্যাম ধরে গেছে। এবং সেই ড্যামটা কি কারণে? ডেসপেয়ার সাপোর্ট ওয়ান্ট টু বি, কারো সাপোর্ট পায় না। ডেসপেয়ার পেইন ফ্রম এন্ড অলসো নেচার লাভ। নেচার লাভটা কোথায় থাকে? নেচার লাভটা থাকে, নেচার কোনোদিনও কিছু পাওয়ার আশায় দেয় না আমাদেরকে। নেচার অটোমেটিক আমাদেরকে সবকিছু দেয়। নেচার আমাদেরকে সবকিছু দেয়, নেচার আমাদের কাছ থেকে কিছু নেয় না।
সে নিঃস্বার্থভাবে কাজ করে যায়। কার্সিনোসিন আছে, ডালকামারাও আছে নেচার লাভের মধ্যে। সে নিঃস্বার্থভাবে সবার জন্য করে যাবে, ওই একটাই কারণ এখানে, কেয়ারফুল অফ রিলেটিভ অ্যাবাউটস। ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট রুব্রিক, কেয়ারফুল অফ রিলেটিভ অ্যাবাউটস ডালকামারা। কেন কেন কেন? বিকজ সি ইজ নেচার লাভ। আমি দিয়ে যাব, আমি করে যাব, যেহেতু আমার হাজবেন্ডের মা হয়। আমার কোনো এখানে স্বার্থ নেই। হ্যাঁ, একটু ভালোবাসা, একটু আদর, একটু সাপোর্ট তো পেতেই পারি। নেচারও তো সেটাই যায়। যদি বেশি পলিউশন করে দেন, নেচার তো ধ্বংস হয়ে যাবে। এই জিনিসটা তো আমি চাই। আমি তো বলছি না আমাকে একটা গয়না করে দিতে হবে, আমাকে এই করে দিতে হবে, আমাকে ওই করে দিতে হবে। আমি জাস্ট নেচার লাভ। আপনি দিন বা না দিন, কিন্তু আমার মন থেকে এটা আশা থাকবে যে আপনার কাছ থেকে আমি কোনোদিন হয়তো একটু সাপোর্ট পাবো। আর যদি নাও দেন, তবুও আমি আপনার সেবা করে যাব। দিস ইজ নেচার লাভ অফ ডালকামারা। এই ছিল আমার ক্লাস। থ্যাংক ইউ অল।